নমস্কার সবাইকে, আমি অর্ণব রায় পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে। তো ইনফ্রা থেকে যে সেকেন্ড টাইম কম্প্যাক্ট কোর্স নামানো হয়েছে সেখানে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে কোষ রসায়ন অধ্যায়টা পড়ব। 1 ঘন্টার ভিতরে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের যা যা আছে অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার যতটুকু দরকার খুব সুন্দর করে গুছিয়ে তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। আচ্ছা, কোষ রসায়ন অধ্যায়টা একটু বড়, তাই না? এবং এখান থেকে সবকিছু যে আমাদের পড়তে হবে এমন না। আবার একেবারে বেসিক যেগুলো আছে, যেখান থেকে কোশ্চেন আসে বেশি, সেগুলো আমরা স্কিপ করতে পারবো না। তো আমরা চেষ্টা করবো যে মোটামুটি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো খুব সুন্দর করে পড়ার জন্য। আচ্ছা, প্রথমে আসি। আমরা এখানে যে ইনফোটা রয়েছে যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, এটা আমরা জানি। এবং কোষের ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। সেই প্রোটোপ্লাজমের 60 থেকে 90% হচ্ছে পানি। এটা তোমার আসবে পরীক্ষায়, ঠিক আছে? যে প্রোটোপ্লাজমের 60 to 90%ই হচ্ছে আমাদের পানি দিয়ে গঠিত, ঠিক আছে? এবং এর জন্যই কি বলা হয় যে আমরা প্রোটোপ্লাজমকে ফ্লুইড অফ লাইফ বলি, কারণ পানি ছাড়া তো আমরা বাঁচি না। আর প্রোটোপ্লাজমের 60 থেকে 90%ই পানি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সামনের দিকে। এখানে অনেক সংজ্ঞা টঙ্গা হাবি জাবি ইনফরমেশন লেখা আছে, এত কিছু তোমার লাগবে না, তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, তোমাকে জাস্ট জিস্ট যতটুকু তোমার পড়তেই হবে ততটুকু আমরা পড়ব। জীবনের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? 92টা। এটা লাগবে যে আমাদের অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টা। ওকে। আর 92টা এলিমেন্টের ভিতরে যা যা আছে এর ভিতরে 96% বস্তুই হচ্ছে কোন দিয়ে গঠিত। কোন মানে ভাইয়া? কোন মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টা জিনিস দিয়ে গঠিত, কোন দিয়ে গঠিত। এছাড়াও আরো অল্প পরিমাণে কিছু কিছু থাকে, বাট তোমার এতটুকু জানলেই হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়লাম যে প্রোটোপ্লাজমে 60 to 90% হচ্ছে পানি এবং অত্যাবশ্যক এলিমেন্ট হচ্ছে 92টা। 92টার ভিতরে 96% বস্তুই কি দিয়ে গঠিত? কোন দিয়ে গঠিত। ওকে। এবার আসো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কয় রকমের? 3 রকমের দেখাইছে এখানে: আয়নিক, কোভ্যালেন্ট বা সমযোজী, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো আয়নিক বন্ধন তো আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা হয় ওটা আয়নিক বন্ধন, তাই না? একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের ভিতরে যে বন্ধনটা হয়। আর হচ্ছে দুইটা পরমাণুর ভিতরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কোনো সন্দেহ নাই। এবার আমরা সামনের দিকে যাই। হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি জিনিস? যে হাইড্রোজেন পরমাণু এবং কোনো একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণুর ভিতরে যে বন্ধনটা হয় সেটা হাইড্রোজেন বন্ধন। যেমন যেমন হচ্ছে হাইড্রোজেন বন্ধন যদি আমাদের বের করতে হয় তাহলে হাইড্রোজেনের সাথে যদি ডিরেক্টলি ফোন যুক্ত থাকে, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি কি যুক্ত থাকবে? যদি ফোন যুক্ত থাকে তাহলে সেটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। যেমন ফোন মানে এফে হচ্ছে ফ্লোরিন, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন। তাহলে যদি আমি বলতাম যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটাতে কি হচ্ছে আমাদের বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন আছে? ইয়েস আছে। কেন? কারণ এখানে হাইড্রোজেনের সাথে ডিরেক্ট ফ্লোরিন যুক্ত আছে। সেম ভাবে যদি আমি বলতাম পানির ভিতরে কি হাইড্রোজেন বন্ধন আছে? অবশ্যই আছে, কারণ এখানে পানির সাথে এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন ডিরেক্টলি যুক্ত আছে, তাই তো? কিন্তু যদি আমি বলতাম মিথেন CH4, তাহলে এটা থেকে হাইড্রোজেন বন্ধন আছে? নাই। কেন? কারণ এখানে হচ্ছে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আমরা তো ফোনের কোনোটা এখানে পাইলাম না, তাই না? তাহলে মিথেনে কিন্তু হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকবে না। এরকম মানে হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন যুক্ত থাকবে। ওকে। এইবার আসো যে দুইটা বন্ধন পড়বো, পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ড। পেপটাইড বন্ড যেটা, এটা হচ্ছে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যেকার বন্ড। আর মনোস্যাকারাইড সমূহের মধ্যেকার যে বন্ডটা, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এখন এটা ঘোলা যাইতে পারে, কিভাবে মনে রাখবো? অ্যামাইনো অ্যাসিড কি তৈরি করে বলো তো? প্রোটিন তৈরি করে। প্রোটিনে প আছে, প দিয়ে পেপটাইড বন্ড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যেকার যে বন্ডটা ওটা হচ্ছে পেপটাইড বন্ড। আর মনোস্যাকারাইডের মধ্যে সব থেকে সরল মনোস্যাকারাইড গ্লুকোজ, বা সব থেকে পরিচিতটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের যে বন্ধনটা সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে মনোস্যাকারাইডের মধ্যেকার বন্ধনটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বা বন্ড। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যেকার যে বন্ডটা এটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। ওকে। এখান থেকে তেমন কিছু লাগবে না, এগুলা কিছুই লাগবে না। আমরা সামনের দিকে যাই। কার্বোহাইড্রেট বা শর্করা। আচ্ছা, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা যেটা জানি যে কার্বোহাইড্রেটে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এই অনুপাতটা কত হয় বলো তো? এই অনুপাতটা হয় 1:2:1, তাই তো? যেমন গ্লুকোজ C6H12O6, এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করতাম, এখানে যে কম্পোনেন্টগুলো আছে, তাহলে অনুপাতটা কত আসতো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের 1:2:1। তাহলে এটা একটা কার্বোহাইড্রেট। আচ্ছা, কিন্তু এই রুলসটার মানে কার্বোহাইড্রেটের যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 1:2:1 হবে, এই রুলসটার দুইটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম হচ্ছে এমন কিছু যৌগ আছে যাতে এই 1:2:1 অনুপাত নাই, বা তারপরও কার্বোহাইড্রেট। যেমন কি? যেমন এই যে সুক্রোজ C12H22O11। তুমি এটাকে যদি হচ্ছে ভাঙো বা এটাকে যদি তুমি অনুপাতে নিতে চাও তাহলে কিন্তু ওই 1:2:1 অনুপাতটা আসে না, বাট তারপরেও এটা একটা কার্বোহাইড্রেট। আবার কিছু যৌগ আছে যারা এই অনুপাতটা মানে কিন্তু তারপরেও কার্বোহাইড্রেট না। কেমন? যেমন এই যে ফর্মালডিহাইড HCHO, এটাকে আমরা একটু ভাঙিয়ে এভাবে লিখতে পারি না? CH2O লিখতে পারি কিনা? তাহলে এখানে অনুপাতটা 1:2:1।
বা এই অ্যাসিটিক অ্যাসিড এখানেও 1:2:1 অনুপাত আছে, বাট তারপরেও এরা কিন্তু হচ্ছে তোমার কার্বোহাইড্রেট না। তাহলে আসলে কার্বোহাইড্রেট বলতে আমরা কাদেরকে জানি? তারা যারা অ্যালডিহাইড বা কিটোনমূলক যুক্ত একটা যৌগ। এটা কি অ্যালডিহাইড মূলক যুক্ত যৌগ, অথবা এটা হচ্ছে আমাদের কিটোনমূলক যুক্ত যৌগ, তাই তো? তো এরকম যাদের অ্যালডিহাইড বা কিটোনমূলক যুক্ত যৌগ আছে, যেসব যৌগ আছে যাদের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, অথবা যাদের সাথে আমি যদি হচ্ছে মানে যাদেরকে হাইড্রোলাইসিস করি বা আদ্র বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে এই যে পানিযুক্ত করি যদি অ্যালডিহাইড বা কিটোনের সাথে, তাহলে যদি হচ্ছে আমি একটা মানে নতুন যৌগ পাই যেখানে হচ্ছে এখান থেকে যদি আমি এমনটা বানাইতে পারি যে RCHO তার সাথে একটা OH মূলক যুক্ত হয়ে গেছে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা একটা কার্বোহাইড্রেট। তাহলে কি বললাম আবার বলি ঠান্ডা মাথায়, যে কার্বোহাইড্রেট কাদেরকে বলবো আমরা? অ্যালডিহাইড বা কিটোন মূলক যুক্ত যৌগ। এই দেখো এখানে আমাদের হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন মূলক যুক্ত যৌগ যারা এই যে এটা কি একটা অ্যালডিহাইড মূলকযুক্ত যৌগ, আর এটা একটা কিটোন মূলকযুক্ত যৌগ। যদি এদের সাথে ডিরেক্টলি তোমার হাইড্রোক্সিল মূলকটা যুক্ত থাকে, তাহলে আমি বলতে পারি যে ইয়েস এটা কার্বোহাইড্রেট। অথবা এই অ্যালডিহাইড বা কিটোন মূলকযুক্ত যৌগকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে যদি হচ্ছে আমার হাইড্রোক্সিল মূলক চলে আসে, তখন আমরা এটাকে বলতে পারি ইয়েস এটা একটা কার্বোহাইড্রেট। বোঝা গেছে আশা করি? এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের সংজ্ঞা। ওকে, এখন এত সংজ্ঞা তো লাগে না আসলে, বাট বিষয়টা তোমার একটু বুঝে রাখা দরকার ছিল, এই জন্য বলে দিলাম। ওকে, এবার চলো আমরা সামনের দিকে যাই, যে কার্বোহাইড্রেট নামটা কোথা থেকে আসছে। কার্বোহাইড্রেট নামটা আসছে হাইড্রেটস অফ কার্বন থেকে। হাইড্রেটস অফ কার্বন থেকে, বাংলায় বললে কার্বনের জলায়ন। ওকে, এবার আমরা সামনের দিকে যাব। এই লাইনটা লাগবে, অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের 50 to 80% হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে একটা উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। কত ভাগ? 50 থেকে 80 ভাগ। আমরা একটু আগে পড়ছি প্রোটোপ্লাজমে 60 থেকে 90% হচ্ছে পানি, আর এখন পড়লাম উদ্ভিদের শুষ্ক ওজনের 50 to 80% হচ্ছে কার্বোহাইড্রেট। এই দুইটা ইনফরমেশন সুন্দর করে মুখস্থ করতে হবে। এবার আসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এই অধ্যায় বৈশিষ্ট্য কাজ এগুলা থেকে মাঝে মধ্যে MCQ দেয়, বিশেষ করে হচ্ছে ওই যে নিচের কোনটি সঠিক সঠিক নয় যে কোশ্চেনগুলো আসে ওইগুলা বেশি দেয়। তো আমরা এগুলো একটু শিখে আসি। কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য কি? যে কার্বোহাইড্রেট দানাদার হইতে পারে, যেমন চিনি। চিনির কথা চিন্তা করো, চিনি কি দানাদার না? বা সেলুলোজ, এটা কেমন? তন্তুময়। আবার পাউডার জাতীয় হতে পারে, যেমন ময়দা। ময়দা কি পাউডার জাতীয় এবং এটা একটা কার্বোহাইড্রেট। সো এরকম মানে যারা হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে, বা পাউডার জাতীয় হতে পারে। আচ্ছা, এটা মিষ্টিও হইতে পারে, আবার মিষ্টিবিহীনও হইতে পারে বা স্বাদহীন হইতে পারে। যেমন সুক্রোজ বা চিনি। চিনি কি মিষ্টি না? কিন্তু যদি ঘাসের কথা বলি, ঘাস কি স্বাদ আছে কোনো? মিষ্টি আছে? তাহলে ওটা স্বাধীন। তাহলে এটা মিষ্টিও হতে পারে, স্বাধীনও হতে পারে। সহজ কথা। বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে হচ্ছে কয়লা, মানে যদি তুমি কার্বোহাইড্রেটকে তাপ দিতে থাকো তাহলে একসময় সেটা কয়লার মতন কালো হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, আর অধিকাংশই পানিতে দ্রবণীয়, তবে অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড সমূহ পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়তা এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর, বাট আমরা এতটুকু জানি আপাতত যে আণবিক ভর বেশি হলে সাধারণত সেটা অদ্রবণীয় হয়, পানিতে সহজে দ্রবণীয় হয় না। তো যারা হচ্ছে মনে করো মনোস্যাকারাইড, যারা হচ্ছে শুধুমাত্র সরলতম কার্বোহাইড্রেট, আমরা একটু পরে পড়বো, তারা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়, অন্যরা দ্রবণীয় হয় না এত বেশি। অ্যাসিডের সাথে মিশে এস্টার তৈরি করে, এটা একটু বোঝাই দিই। আমরা কার্বোহাইড্রেট কি পড়লাম? যে RCHO, তাই না? এখানে কি মূলক? RCHO বা RCO, এরকম মানে অ্যালডিহাইড বা কিটোন মূলক যুক্ত যৌগ যাতে হচ্ছে OH মূলক ছিল, তাই তো? এদেরকে আমরা অ্যালডিহাইড বলতে পারছিলাম, এদেরকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারছিলাম। এখন এখানে বলছে যে কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে এস্টার তৈরি করে। কিভাবে? সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেটটা, ধরো আমি এটাকে দেখাচ্ছি, এটাই যদি তোমার একটা অ্যাসিড, ধরো RCOH একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন রিয়াকশনটা আলটিমেটলি কেমন হবে বলো তো? তখন হচ্ছে আমাদের RCOO+H2O এরকম একটা কাহিনী হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে আমাদের এই OH মূলকের OH-টা এখান থেকে এই হাইড্রোজেনটা একসাথে মিলে হচ্ছে পানি তৈরি করছে, আবার এই Rটা আর এই COO এই দুটা মিলে একসাথে এস্টার তৈরি করে ফেলছে। বোঝা গেছে? তাহলে কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে এস্টার তৈরি করে, এটা আমরা শিওর হইলাম, রাইট? ওকে, এবার আসো যে এরা হচ্ছে আলোক সক্রিয় হয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। এটা ইম্পর্টেন্ট কথা, যে হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু আলোক সমানতা বা আলোক সক্রিয়তা প্রদর্শন করে, এটা মুখস্থ রাখতে হবে। এবার আসো কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের কাজ কি? সকল বিপাক। আমরা মনে রাখবো একটা নিউমোনিক দিয়ে, সকল বিপাক। সকল বিপাক বলতে সতে হচ্ছে
শতে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান, সাপোর্টিং টিস্যু, জাস্ট এতটুকু লিখলাম, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। ঠিক আছে, তারপরে আসো শতে হচ্ছে আরো আছে, যেমন হচ্ছে শতে হচ্ছে শক্তির প্রধান উৎস, শতে হচ্ছে শক্তির প্রধান উৎস। ওকে, তারপরে হচ্ছে শতেই সঞ্চয়ী পদার্থ, সঞ্চয়ী পদার্থ। আচ্ছা, এগুলো আছে সব স দিয়ে। এবার আমরা আসি কতে কি বলতে পারি। ক দিয়ে আমরা বলতে পারি কেলভিন চক্র, ক্রেবস চক্র, ক্রেবস চক্র। কতে বলতে পারি কেলভিন চক্র। আবার কতে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কোএনজাইম। ওকে, ঠিক আছে। এবার আসো ল, লতে কি, লতে হচ্ছে লুব্রিকেটিং, লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করতে পারি। লুব্রিক্যান্ট কারা, পিচ্ছিল কারক পদার্থ, তো আমরা কার্বোহাইড্রেটকে লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আর বিপাক দিয়ে একটা পয়েন্টই আছে দেখো, যে হচ্ছে কোথায় পয়েন্টটা, বিপাককে হেল্প করে আমাদের কার্বোহাইড্রেট। আচ্ছা, শর্করা হচ্ছে বিপাকে হেল্প করে, তাহলে বিপাক দিয়ে একটা কথা গেল। আর হচ্ছে আমরা কি কি পড়লাম, যে সঞ্চয় পদার্থ, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান, শতে শক্তির প্রধান উৎস, কতে হচ্ছে ক্রেবস চক্র, কেলভিন চক্র, কতে কোএনজাইম, এবং লতে পড়ছিলাম লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। ও কতে আরেকটা আছে কার্বন কাঠামো, কার্বন কাঠামো, কার্বন কাঠামো তৈরি করে। ঠিক আছে, তাহলে মোটামুটি সবগুলো, এই যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড বিপাকে সহায়তা করে, লাস্টেরটা বিপাকে হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে আমরা কার্বোহাইড্রেটের কাজ এই নেমোনিকটা দিয়ে সকল বিপাক দিয়ে সুন্দর করে পড়ে ফেলতে পারি। আচ্ছা, এবার আসি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। কার্বোহাইড্রেটকে আসলে অনেক ভাগে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে স্বাদের ভিত্তিতে, মানে সেটা মিষ্টি নাকি মিষ্টি না এর উপর ভিত্তি করে আমরা সুগার নন সুগারে ভাগ করব দুই ভাগে, এটা আছে। রাসায়নিক অণুর গঠন ভিত্তিতে, এই ভাগে এটা ভিত্তিতে আমরা আবার হচ্ছে ভাগ করতে পারি অনেক ভাগে, যেমন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আচ্ছা, মনো মানে কি বলতো, মনো মানে হচ্ছে আমাদের এক, তাই তো। আর ডাই মানে দুই, অলিগো মানে হচ্ছে 3 থেকে 10টা স্যাকারাইড বা মনোস্যাকারাইড যুক্ত থাকবে যেই যেই ইয়াটাতে, কার্বোহাইড্রেটটাতে, ওইটা হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড হচ্ছে গ্রেটার দেন 10 মনোস্যাকারাইড যেখানে থাকবে। আচ্ছা, এখন এই জিনিসটা একটু আমি আরেকটা ইয়া দিয়ে বুঝাই দিই, এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। সেটা হচ্ছে ধরো তুমি একটা বই পড়তেছো, হ্যাঁ, তোমার কাছে ধরো 5টা বই আছে, 5টা বইয়ের ভিতরে নিশ্চয়ই পেজ আছে প্রত্যেকটা বইতে। তো ধরো একটা বইতে 100 পেজ, এবং প্রত্যেকটা বইতে 100 পেজ করে, 5টা বইতে 500 পেজ আছে। ঠিক আছে, এখন তোমার কাছে যদি 5টা বই থাকে, এক একটা বইকে তুমি মনোস্যাকারাইড হিসেবে কল্পনা করো, তাহলে ওই যে 5টা বই, ওই 5টা বইকে তুমি কি বলতে পারতেছো, যে অলিগোস্যাকারাইড বলতে পারতেছো। ঠিক আছে, এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে পেজ আছে না, তাহলে প্রত্যেকটা বইয়ের ভিতরে যে পেজ সংখ্যা, ওইটাকে তুমি কার্বন নাম্বার ধরো। এই জন্য একটা মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 3 থেকে 10টা, আর হচ্ছে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলোতে থাকে হচ্ছে মনোস্যাকারাইডটা ইউনিট হিসেবে। এতটুকু মনে হয় বোঝা গেছে। অনেকে ঘোলায় ফেলো আর কি, কোথায় কোনটা কার্বন সংখ্যা কোনটা মনোস্যাকারাইড, এটা ঘোলানোর কিছু নাই। মনোস্যাকারাইডে কার্বন থাকবে, আর অলিগোস্যাকারাইড গুলা বা ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরা গঠিত হবে কি নিয়ে, মনোস্যাকারাইড নিয়ে, মনোস্যাকারাইডকে গঠন হিসেবে ধরে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আরো বিস্তারিত পড়বো একটু পরে, এটা ইয়ার কিছু নাই, এগুলো সব আমরা বিস্তারিত একটু পড়বো। যেমন কার্বন সংখ্যার উপর বেস করে, যে 3 থেকে 10টা কার্বন থাকে বললাম না, তাহলে ওর উপর ভিত্তি করে আমরা ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস এভাবে ভাগ করতে পারি। 3 কার্বন হলে ট্রায়োস, 4 হলে টেট্রো, 5 হলে পেন্টোস, হেক্সোস 6, হেপ্টোস 7, এভাবে। আর ডাইস্যাকারাইড হচ্ছে মশলা, নেমোনিক কি এর একটা নেমোনিক আছে, নেমোনিকটা হচ্ছে মশলা। সরি, আমার একটা কল আসছিল। নেমোনিকটা হচ্ছে মশলা। ওকে, মতে হচ্ছে ম্যালটোস, শতে হচ্ছে সেলোবায়োস, শতে হচ্ছে সুক্রোজ, এবং লতে হচ্ছে ল্যাকটোস। এই 4টা দিয়ে আমরা সুন্দর করে মনে রাখতে পারি আর কি, নেমোনিকটা দিয়ে আমরা সুন্দর করে 4টা এক্সাম্পল মনে রাখতে পারি ডাইস্যাকারাইড। মতে কি বললাম, ম্যালটোস, শতে সুক্রোজ, শতে সেলোবায়োস, আর লতে হচ্ছে ল্যাকটোস, এখানে এটা নাই আর কি, ল্যাকটোস। এটা সবাই কি ডাইস্যাকারাইড। আর অলিগো হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড, তাহলে এখানে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড এভাবে থাকবে। পলিস্যাকারাইডের ভিতরে কি আছে বলতো, পলিস্যাকারাইডের ভিতরে আছে হচ্ছে তোমার গঠন সহায়ক সেলুলোজ, পেকটিন, সঞ্চিত হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, এগুলো। ঠিক আছে,
এখন আমাদের উদ্ভিদ দেহে গঠনে হেল্প করে হচ্ছে সেলুলোজ। উদ্ভিদ দেহ গঠনে তৈরি করে হচ্ছে হেল্প করে হচ্ছে সেলুলোজ। আর হচ্ছে আমাদের দেহে সঞ্চিত, উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। প্রাণী দেহ গঠন করে হচ্ছে মোটামুটি, প্রাণী দেহের তো গঠনিক উপাদান অনেক রকমের থাকে, বাট প্রাণী দেহে যে সঞ্চিত খাবার সেটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত খাবার, এটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাবার। আর প্রাণী দেহে সঞ্চিত খাবার কোনটা? গ্লাইকোজেন। ঠিক আছে। উদ্ভিদের গাঠনিক উপাদান কোনটা? সেলুলোজ। প্রাণীর বডিতে মানে অনেক ধরনের গাঠনিক উপাদান থাকে, বাট পেকটিন যেটা, এটা হচ্ছে মূলত পতঙ্গের বহিকঙ্কালে বা পতঙ্গ শরীর তৈরি করে। যেমন তোমরা হচ্ছে আর্থ্রোপোডাতে পড়বা যে ওদের দেহে হচ্ছে পেকটিন থাকে আর কি, পতঙ্গের শরীরে মূলত পেকটিন থাকে। তো এরকম আর কি। আমরা মোটামুটি ক্লাসিফিকেশনটা একটু এক নজরে দেখে ফেললাম। এবার চলো আমরা হচ্ছে মেইন পড়াতে ঢুকি, যে হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি, সুগার, নন সুগার, এই দুই ভাগে ভাগ করা যায়। সুগার যারা, এরা হচ্ছে মিষ্টি এবং দানাদার হয়। চিনি কি দানাদার হয় না? চিনি পানিতে দ্রবণীয় না? নিজেরা তো দেখছো যে চিনি হচ্ছে মিষ্টি হয়, দানাদার হয় এবং পানিতে দ্রবণীয় হয়, তাই তো? তাহলে এরা হচ্ছে সুগার। যেমন কারা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এই টাইপের, মানে মনোস্যাকারাইড সমূহ। আর বাকি যারা আছে পলিস্যাকারাইড বা হচ্ছে অলিগোস্যাকারাইড, এরা সাধারণত আমাদের হচ্ছে নন সুগার হয় এবং এরা মিষ্টি না, অদানাদার এবং পানিতে দ্রবণীয় না। যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা সবাই কি পলিস্যাকারাইড পড়লাম না একটু আগে? এই যে পলিস্যাকারাইডের এক্সাম্পল দেখছিলাম, যে গঠন সহায়ক হচ্ছে সেলুলোজ, এটা উদ্ভিদ দেহে থাকবে, পেকটিন হচ্ছে প্রাণী দেহে থাকবে, আর স্টার্চ বা শ্বেতসার উদ্ভিদ দেহে সঞ্চিত পদার্থ এবং গ্লাইকোজেন হচ্ছে প্রাণী দেহে সঞ্চিত পদার্থ। ওকে, এবার চলো তাহলে আমরা একটু ভিতরে পড়াশোনা করি। মনোস্যাকারাইড, মনো মানে কি? এক। তাহলে হচ্ছে সব থেকে সরল যে গাঠনিক উপাদান কার্বোহাইড্রেটের, ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক উপাদান হিসেবে বা একদম বিল্ডিং ইউনিট হিসেবে থাকবে কে? মনোস্যাকারাইড, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn, অর্থাৎ হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাতে থাকবে 1:2:1। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কয়টা থাকবে? 3 থেকে 10টা। ঠিক আছে। ওকে, এটা একটু আগে আমি বলছিলাম। এখন কার্বন নাম্বারের উপর ভিত্তি করে আমরা এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করব, সেগুলো আমাদের এখন একটু পড়তে হবে। আচ্ছা দেখো, ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলতে পারি হচ্ছে ট্রায়োস। দুটো এক্সাম্পল দিয়েছে, গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এই এক্সাম্পলগুলো সুন্দর করে মুখস্থ করবা। গ্লিসারালডিহাইড যেটা, এটাতে অ্যালডিহাইড নামের মধ্যে আছে না, তাহলে এটা হচ্ছে অ্যালডোজ শর্করা। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, কিটোন, অ্যাসিটোন হচ্ছে কিটোন, তাহলে এটা কি? কিটোজ শর্করা। সহজ। এখন এদেরকে আমরা রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলতে পারি। অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত চিনিকে, এটা আমি এখন পড়াবো না, এটা যখন রিডিউসিং সুগার পড়াবো তখন আমি বলবো, এখন থাক। টেট্রোজে আসো। টেট্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলতে পারি টেট্রোজ। এরকম একটা এক্সাম্পল হচ্ছে ইরিথ্রোস 4 ফসফেট। কি? ইরিথ্রোস 4 ফসফেট, যার হচ্ছে কেলভিন চক্রে বিশেষ ভূমিকা আছে। এটা আমরা একটু দেখে আসি। কেলভিন চক্র, আমি এখানে একটা ছবি রেখে দিচ্ছি। হ্যাঁ দেখো, কেলভিন চক্রের ছবিটা দেখো, এটা হচ্ছে আমাদের বইতেই আছে কেলভিন চক্র। তো কেলভিন চক্রের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমাদের এটা কেলভিন চক্র। কেলভিন সাইকেলে দেখো, এই যে ইরিথ্রোস 4 ফসফেট, দেখছো? ইরিথ্রোস 4 ফসফেট কেলভিন চক্রের বিশেষ ভূমিকা রাখে, যেটা কিন্তু ওয়ান টাইপ অফ টেট্রোস। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি পেন্টোজ। পেন্টোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলতে পারি আমরা পেন্টোজ। এর ভিতরে কি কি আছে? অ্যালডোজ শর্করার ভিতরে আছে জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ। আর রাইবুলোজ, জাইলুলোজ, এরা হচ্ছে কিটোজ শর্করা। সাধারণত লুলোজ, উলোজ এইগুলা হচ্ছে যে তোমার কিটোজ টাইপের হয়, হ্যাঁ। আর হচ্ছে জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এরকম যারা, তারা হচ্ছে অ্যালডোজ শর্করা হয়। ওকে, এগুলা প্রত্যেকটার কিটোজ, অ্যালডোজ সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ আমরা এখানে বিস্তারিত পড়বো একটা ছক থেকে, ডিফারেন্সের ছক। তার আগে এইটা দেখো একটু, যে এমিল ফিশার হচ্ছে রাইবোজ প্রথম আবিষ্কার করেন, এটা ইম্পর্টেন্ট কথা। এমিল ফিশারের কথা আমরা এই অধ্যায়ে অনেক জায়গায় পড়বো, একটু পরে আমরা পড়বো যে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের আবিষ্কারক এমিল ফিশার, তারপর হচ্ছে তালাচাবির মতবাদ দিচ্ছেন এমিল ফিশার, এগুলো আমরা পড়বো। এখন রাইবোজ, ডিঅক্সিরাইবোজের যা পড়াশোনা এই ছক থেকে আমরা মোটামুটি পড়ে ফেলবো। আসো, রাইবোজ যেটা, এটা আমরা জানি যে আরএনএ এর উপাদান, তাই না? ডিঅক্সিরাইবোজ কার উপাদান? মূলত ডিএনএ এর উপাদান, সহজ কথা। এরপরে একটা নেমোনিক আমরা শিখি। নেমোনিকটা হচ্ছে রাফা লেডি 95। রাফা লেডি 95 মানে কি? মানে হচ্ছে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড তৈরি করে এবং ডিঅক্সিরাইবোজ লেভুরোনিক অ্যাসিড তৈরি করে। আরেকটা জিনিস 95 দিয়ে বোঝাচ্ছে রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম আমরা?
যে রাইবোজ ফাতে হচ্ছে এই যে HCl এর সাথে গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, এবং লেডি মানে লেভুলনিক অ্যাসিড তৈরি করে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। কার সাথে বিক্রিয়া করে, HCl এর সাথে বিক্রিয়া করে। ওকে, আর রাইবোজের গলনাঙ্ক কত, 95°C। পারবো। এবার আসো যে এই রাইবোজের আণবিক গঠনে 5টা অক্সিজেন পরমাণু আছে, ডিঅক্সিরাইবোজের 4টা। এটা আমরা একটু দেখে আসি। এই যে আমাদের রাইবোজের রিং স্ট্রাকচার হচ্ছে এটা, দেখো এখানে হচ্ছে কার্বন দুইটাতে 5টা করে, এই জন্য তো পেন্টোজ বলছি তাই না, যে 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন, তাই তো, এই জন্য হচ্ছে আমরা পেন্টোজ সুগার বলতেছি। বাট এইখানে অক্সিজেনের নাম্বার দুইটাতে ভ্যারি করবে। যেমন যেমন হচ্ছে আমি যদি রাইবোজের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো অক্সিজেন কয়টা আছে, 1টা, এই যে 2টা 3টা 4টা 5টা অক্সিজেন আছে, তাই না। 2 নাম্বার কার্বনে আমাদের অক্সিজেন প্রেজেন্ট। কিন্তু যদি আমি ডিঅক্সিরাইবোজে যাই, আগে আসো ডিঅক্সিরাইবোজ নামটাকে একটু ভাঙি আমরা। ডি মানে হচ্ছে ডিলিট, বায়োলজিতে যত জায়গায় ডি ওয়ার্ডটা পাবা মানে কি বুঝবা, ডিলিট। ডি ওয়ার্ড মানে হচ্ছে ডিলিট, মানে নাই। ডিঅক্সিরাইবোজ, তাহলে ডি মানে ডিলিট, আবার ডি দিয়ে মনে রাখবো 2, আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন, তার মানে ডিলিট করতেছি কাকে, অক্সিজেনকে। কত নাম্বার কার্বন থেকে, 2 নাম্বার কার্বন থেকে। তাহলে আগের স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে যদি আমি এখানে অক্সিজেনটাকে বাদ দিয়ে দিতাম, অক্সিজেনটাকে যদি অমিট করে দিতাম, তাহলে সেটা হয়ে যেত কি, ডিঅক্সিরাইবোজ। দেখো এই যে এখানে অক্সিজেনটা নাই, শুধু হাইড্রোজেন আছে 2 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 3 3 4 5টা। ওকে, তাহলে সহজ না, যে আমাদের রাইবোজে হচ্ছে 5টা অক্সিজেন পরমাণু থাকবে, ডিঅক্সিরাইবোজে 4টা। তাহলে হচ্ছে রাইবোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে OH গ্রুপ থাকবে, আর হচ্ছে ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে হচ্ছে হাইড্রোজেন গ্রুপ থাকবে, রাইট। আচ্ছা, এবার আসো হেক্সোজ। হেক্সোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলতে পারি, হেক্সোজ বলতে পারি, তাই তো। 6 কার্বন হলে হেক্সোজ বলবো, এটা আগেই পড়েছি আমরা। এখন হেক্সোজ কোন কি কি আছে দেখো, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এরা হচ্ছে অ্যালডোজ শর্করা, এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা। তাহলে অ্যালডোজ কি কি আছে, অ্যালডোহেক্সোজ বা অ্যালডোজ হেক্সোজ কারা কারা আছে, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা। ওকে, তাহলে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, এবং এটা একটা অন্যতম ইম্পর্ট্যান্ট একটা মনোস্যাকারাইড, কারণ গ্লুকোজই কিন্তু আমাদের শরীরে সব থেকে মানে শরীরের হচ্ছে কার্বোহাইড্রেটের ভিতরে সব থেকে মেইন জিনিস। ঠিক আছে, আমাদের যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যত ধরনের কার্বোহাইড্রেট খাবার আমরা খাই না কেন, সেগুলো ভেঙে কি তৈরি হয়, আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়। প্রোটিন গুলা ভেঙে আলটিমেটলি তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আর হচ্ছে লিপিড বা শর্করা জাতীয় স্নেহ জাতীয় খাবার ভেঙে তৈরি হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এগুলো আমরা পড়বো, সমস্যা না। এখন আপাতত এতটুকু জানি যে গ্লুকোজ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কার্বোহাইড্রেট। সংকেতটা কি, C6H12O6, সেটা অ্যালডোহেক্সোজ, কারণ এটাতে অ্যালডিহাইড গ্রুপ আছে, এবং যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে সো এটা রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, এটা আমরা পরে শিখবো, সমস্যা না। গ্লুকোজ পাই কোথায় দেখো তো, পাকা ফল, মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%। কত পার্সেন্ট বলো, পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%। তাহলে আমরা 3% পড়ছি এখনো পর্যন্ত, যে হচ্ছে প্রোটোপ্লাজমে পানি থাকে 60 থেকে 90%, তারপর উদ্ভিদ দেহের গঠনে শুষ্ক ওজনে কার্বোহাইড্রেট থাকে 50 to 80%, আর আঙুরে বা হচ্ছে আঙুরে গ্লুকোজ কতটুকু থাকে, 12 থেকে 30%। এখন আঙুর ইংলিশ কি, গ্রেপ না, এই জন্য আমরা গ্লুকোজকে বলি হচ্ছে গ্রেপ সুগার। গ্রেপ সুগার, গ্লুকোজে জি দিয়ে কি মনে রাখবো, যে গ্লুকোজ হচ্ছে গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজ হচ্ছে ফলে বেশি থাকে, হ্যাঁ, ফলে বেশি থাকে হচ্ছে ফ্রুক্টোজ। তো ফল, এই জন্য ফ্রুক্টোজে এফ আছে, ওই এফ দিয়ে আমরা মনে রাখবো যে ওটা হচ্ছে ফ্রুট সুগার। ওকে, তাহলে গ্লুকোজ হচ্ছে গ্রেপ সুগার, যেহেতু জি দিয়ে গ্রেপ, আর ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার, এফ দিয়ে ফ্রুট। সহজ, সহজ, পারবো আমরা, আশা করা যায়। কত পার্সেন্টটা মনে রাখবা, 12 থেকে 30%। এবার চলো সামনের দিকে যাই, গ্লুকোজের ব্যবহার লাগবে। গ্লুকোজ কি হিসেবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে, এটা একটা নেমোনিক আছে, যে শশী বিপথে কেন। শশী, ধরো শশী একটা মেয়ের নাম, সে বিপথে গেছে, চলে গেছে আর কি, মানে হচ্ছে ডাইভার্ট হয়ে গেছে সে। অনেকেই সেকেন্ড টাইমে জার্নিতে তোমরা ডাইভার্ট হয়ে যাও, ফার্স্ট টাইমেই ডাইভার্ট হয়ে যায় অনেকে। যাই হোক, ওসব কথা না আসি, হচ্ছে যে গ্লুকোজের ব্যবহারের নেমোনিকটা কি, শশী বিপথে কেন। শতে কি বলতো, শতে হচ্ছে আমাদের ভিটামিন সি। আচ্ছা না, শতে হচ্ছে আমরা মনে রাখবো যে শক্তি যোগায়, হ্যাঁ, শতে মনে রাখবো কি, শক্তি যোগায়। আরেকটা সিতে, শীতে মনে রাখবো যে ভিটামিন সি। বিপথে, বিপথে দিয়ে কি বুঝবো আমরা, বিপথে দিয়ে আমরা বুঝবো হচ্ছে যে
আমাদের দাঁড়াও, শশী বিপথে কেন, আচ্ছা পাইছি, পথে, পথে দিয়ে আমরা মনে রাখবো যে পথ্য, রোগীর পথ্য হিসেবে আমরা ইউজ করতে পারি। এই যে রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ ব্যবহার করা হয়, এই যে শক্তি যোগায় দেখলাম। তারপরে হচ্ছে আমরা আবার পড়লাম কি, যে ভিটামিন সি, এই যে ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ আমরা হচ্ছে মানে ব্যবহার করি, তাই তো। আচ্ছা, এগুলো পড়লাম। তারপরে হচ্ছে কেনতে ক্যালসিয়াম গ্লুকোনেট, এই যে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে হচ্ছে আমরা গ্লুকোজ ইউজ করি, ঠিক আছে। তাহলে কেনতে কি, ক্যালসিয়াম গ্লুকোনেট, সুন্দর। আর একটা সতে মনে রাখবো সংরক্ষণ, সতে কি মনে রাখবো, সংরক্ষণ, কি সংরক্ষণ, ফল সংরক্ষণ, ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ওকে, তাহলে মোটামুটি ইজি হয়েছে না কিছুটা। আচ্ছা, আর বিতে একটা বাদ দিয়েছিলাম, বিতে হচ্ছে বিপাক, বিতে হচ্ছে বিপাক মানে, বিপাক মানে যে কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্লুকোজ। ওকে, তাহলে সবগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি। স দিয়ে আরেকটা মনে রাখবা, সরবিটল, এই যে সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে, ঠিক আছে। পারবো, আশা করা যায় এগুলো পারা যাবে। আচ্ছা ঠিক আছে, এবার সামনের দিকে যাই আমরা। এখান থেকে তেমন কিছু লাগে না। গ্লুকোজ, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ হয় আমরা জানি যে ডি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, যদি ডানাবর্তী হয় তাহলে ডি গ্লুকোজ, মানে ডান পাশে যদি তোমার হাইড্রোজেন গ্রুপটা থাকে ডি গ্লুকোজ, আর হচ্ছে বাম পাশে থাকলে হচ্ছে আমাদের এল গ্লুকোজ। আর হলো আরেকটা জিনিস, এই যে ডান পাশে ওইসটা আছে বলে ডি গ্লুকোজ, বাম পাশে আছে বলে হচ্ছে এল গ্লুকোজ। আরেকটা জিনিস পড়বো যে হচ্ছে যদি আমাদের আলফা কার্বনের সাথে যদি হচ্ছে ডি গ্লুকোজটা যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে এই যে আলফা কার্বনের সাথে যুক্ত আছে বলে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, যদি বিটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন আমরা কি বলবো, বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তোমার লাগবে না, তুমি মেইন পড়া সেটা সেখানে আসো। যে গ্লুকোজের মতন ফ্রুক্টোজও কি 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এর ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যে ওইটা ছিল অ্যালডোহেক্সোজ, এটা হচ্ছে কিটোহেক্সোজ, তাই তো। এবং এটা কোথায় পাবো, অধিকাংশ পাকা মিষ্টি ফল মধুতে থাকে, যেহেতু ফলে বেশি থাকে এর জন্য আমরা এটাকে ফ্রুট সুগার বলি। তাহলে ফ্রুক্টোজে হচ্ছে যে এফ আছে এই জন্য ফ্রুট সুগার, আর গ্লুকোজে জি আছে বলে গ্রেপ সুগার, সহজ। এবার আসো সামনের দিকে যাই। কাজ দুটা পড়তে হবে, ব্যবহার, যে কনফেকশনারিতে মিষ্টি তৈরিতে আমরা ফ্রুক্টোজ ইউজ করি, আর সুক্রোজকে যদি আমরা ভাঙি তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাবো, সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়। ওকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে ডিফারেন্স কি সুন্দর করে একটু পড়বো, যে হচ্ছে গ্লুকোজ একটা অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ একটা কিটোহেক্সোজ। তাহলে অ্যালডোহেক্সোজ যেহেতু অ্যালডিহাইড মূলক থাকবে, আর এটা কিটোহেক্সোজ তো কিটো গ্রুপ থাকবে, এটাকে আমরা গ্রেপ সুগার বলবো, এটাকে ফ্রুট সুগার বলবো। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, আমরা জানি না যে সালোক সংশ্লেষণের ফলে গ্লুকোজ তৈরি হয়েছিল, তাই না। গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করা হয় তো সালোক সংশ্লেষণের উদ্দেশ্য, কার্বন ডাইঅক্সাইড বা হচ্ছে সূর্যালোককে ইউজ করে। শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, মানে গ্লুকোজ যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় ওইটাই আলটিমেটলি ভেঙে আমরা শ্বসনে শক্তি পাই, শ্বসনের মাধ্যমে শক্তি পাই। তাহলে শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, শ্বসনে গ্লুকোজের থেকে পরবর্তীতে ফ্রুক্টোজ তৈরি হয়। আচ্ছা, এগুলো তোমরা যখন শ্বসন অধ্যায় পড়বা, মানে হচ্ছে 9th চ্যাপ্টার বোটানি, তখন হচ্ছে এগুলো বিস্তারিত জানবা। লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের অজানার ভিতরে, যে গ্লুকোজ এটা রিং স্ট্রাকচার পাইরানোস টাইপের, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোস টাইপের। এখন এটা কিভাবে মনে রাখবো, ভোলা যেতে পারে না, যে কোনটা পাইরানোস কোনটা ফিউরানোস, সেটা মনে রাখবা। ফ্রুক্টোজে ফ আছে না, এই জন্য এটা হচ্ছে ফিউরানোস ধরনের রিং স্ট্রাকচার, আর গ্লুকোজটা হচ্ছে পাইরানোস ধরনের। ওকে, ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলাও কি ওয়ান টাইপ অফ অ্যালডোহেক্সোজ। আচ্ছা, আপেক্ষিক মিষ্টতা, এখানে একটা ছক আছে, এই ছকটা অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় কোচিং এর পরীক্ষায়, তো এটা একটু পড়তে হবে। সুক্রোজ হচ্ছে পারফেক্টলি মিষ্টি, এর জন্য এর মিষ্টতা কত, 100। গ্লুকোজ হচ্ছে 74, এটা একটু মনে রাখবো আমরা। সুক্রোজ তো চিনি, তাই না, তাহলে এটা পারফেক্টলি মিষ্টি 100, গ্লুকোজ হচ্ছে একটু মনে রাখবো যে 74। এবার দেখো গ্লুকোজ আর সুক্রোজ এই দুটাকে যদি আমি যোগ করতাম তাহলে কত আসতো, 174, ওর কাছাকাছি হচ্ছে ফ্রুক্টোজ 173 হয়েছে। এবার আসি, আমরা হচ্ছে গ্লুকোজকে পড়ছিলাম 74, তো একটু মনে রাখি যে এর কাছাকাছি একটা নাম্বার হচ্ছে 64। হ্যাঁ, এবার এটাকে যদি অর্ধেক করি তাহলে কত আসে, 32, 32কে অর্ধেক করলে কত আসে, 16। এখন ম্যালটোজ হচ্ছে 32, ল্যাকটোজ হচ্ছে 16, আর স্যাকারিন হচ্ছে 500। এবং মনে রাখতাম এভাবে যে 500 বার স্যাকার খাইছে, তাহলে স্যাকারিন হচ্ছে 500, আর ম্যানালেলিন 2000। মনে রাখবো যে ম্যানালেলিন হচ্ছে মেলা মানে অনেক বড়, এর মানটা সবচেয়ে বেশি 2000। ওকে, তাহলে সুক্রোজ হচ্ছে পারফেক্টলি মিষ্টি, 100% মিষ্টি, এর জন্য হচ্ছে 100, গ্লুকোজ হচ্ছে 74, তাহলে এই দুটাকে যোগ করে ফ্রুক্টোজ হচ্ছে 173 হয়েছে। তারপরে গ্লুকোজকে যদি আমি 74 না ধরে 64 ধরতাম তাহলে তার অর্ধেক 32 মাইলটোজ, তার অর্ধেক 16, সেটা হচ্ছে ল্যাকটোজ।
ওকে, স্যাকারিন 500 বার স্যাকা খাইছে, আর মেলা মেলা মানে অনেক বেশি 2000। এইভাবে আমরা মোটামুটি একটু সহজ করতে পারি এই ছকটাকে। এবার আসে হেপ্টোজ। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলি হচ্ছে হেপ্টোজ। যেমন স্যাডো হেপ্টোলোজ, এটা হচ্ছে একটা অ্যালডোজ শর্করা। স্যাডো হেপ্টোলোজ একটা অ্যালডোজ শর্করা। সুন্দর করে এটা আমরা একটু দেখে রাখবো। আচ্ছা, নেমোনিকটা মানে এক্সাম্পলটা আমাদের লাগবে। এরপরে চলে আসি ডাইস্যাকারাইড। ডাই মানে কি 2, তাহলে 2টা মনোস্যাকারাইড যদি একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা ডাইস্যাকারাইড বলবো। যেমন সুক্রোজ, সেলোবায়াস, ম্যালটোজ, ল্যাকটোজ এরা হচ্ছে উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। ঠিক আছে। আচ্ছা, ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে C12H22O11। ওকে, এখন আমরা ডাইস্যাকারাইডগুলোকে একটু ভাঙা শিখবো যে কোনটাকে ভাঙলে কি পাওয়া যায়। ডাইস্যাকারাইড ভাঙলে কি পাবো বলো তো? 2টা মনোস্যাকারাইড পাবো। যদি সুক্রোজকে ভাঙি তাহলে কি পাবো? গ্লুকোজ ফ্রুক্টোজ, এটা একটু আগে পড়েছি আমরা। ম্যালটোজকে যদি ভাঙি তাহলে কি পাবো? 2 অণু গ্লুকোজ পাবো। এবং ল্যাকটোজকে ভাঙলে পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইকুয়াল টু সুক্রোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইজ ইকুয়াল টু ম্যালটোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইকুয়াল টু কি? ল্যাকটোজ। ঠিক আছে। গ্লুকোজের মধ্যেকার মানে এই যে ডাইস্যাকারাইডের 2টা মনোস্যাকারাইড, এদের মধ্যেকার বন্ধনীটা কি বন্ধনী? গ্লাইকোসাইডিক বন্ধনী। আগেই পড়ে আসছি, প্রথমেই পড়ছিলাম। এবার আসো যে সুক্রোজ হচ্ছে তোমার উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড একটা, তাই না? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। আচ্ছা, আর হলো যে সুক্রোজ আমরা কাকে কাকে মানে সুক্রোজ ভাঙলে কি কি পাবো? গ্লুকোজ পাবো, ফ্রুক্টোজ পাবো, যারা দুইটাই রিডিউসিং সুগার। কিন্তু সুক্রোজ নিজে একটা রিডিউসিং সুগার না। কেন না, এইটা আমরা এত বিস্তারিত জানার দরকার নেই এখন। এটার একটা ব্যাখ্যা আছে বিশাল আকারের, বাট এটা এখন দরকার নেই জানার। জাস্ট জেনে রাখো যে গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই রিডিউসিং, বাট সুক্রোজ হচ্ছে রিডিউসিং না। এখন কারা রিডিউসিং না এটা আমরা একদম সহজে শিখে ফেলবো একটু পরে, যখন রিডিউসিং সুগার পড়বো তখন। এটা মুখস্থ করা লাগে না যে কোনটা রিডিউসিং কোনটা নন রিডিউসিং, এটা মুখস্থ করা লাগে না, একদম ইজিলি বের করা যায়। আচ্ছা, এখন আসি যে ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ থাকে, তাহলে আখের রসে সুক্রোজ কতটুকু থাকে? 15%। তাহলে পার্সেন্টেজ আরও একটা অ্যাড হলো, তাই না? কি কি পড়ছিলাম? প্রোটোপ্লাজমে 60 থেকে 90% পানি, উদ্ভিদ দেহের হচ্ছে যে শুষ্ক ওজনের 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট, এবং হলো যে আমরা পড়লাম যে আমাদের ইয়াতে গ্লুকোজে হচ্ছে আঙুরের মধ্যে গ্লুকোজ থাকে 12 থেকে 30%। এখন পড়লাম যে ইক্ষুর রসে 15% থাকে সুক্রোজ। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস জানবো, এটা নেমোনিক। সেটা হচ্ছে সুখ 188 দিন স্থায়ী হয়েছে। ঠিক আছে, মানে মনে করো যে কারো লাইফে, যে কোনো একজন র্যান্ডমলি, ধরো তোমার লাইফে সুখ 188 দিন থাকবে। তার মানে কি? মানে সে সুক্রোজের গলনাঙ্ক 188°C। আর একটা পড়ছিলাম রাফাল এডি 95, মানে রাইবোজের গলনাঙ্ক ছিল 95°C। এটা যাতে না ভুলা যায় একটার সাথে, এই জন্য এই নেমোনিকটা দেওয়া, এছাড়া আর কিছু না। সুক্রোজের গলনাঙ্ক কত? 188°C। ওকে, এবার আসেন সামনের দিকে যাই আমরা। ব্যবহারটা পড়তে হবে সুন্দর করে, যে মিষ্টান্ন তৈরিতে, কনফেকশনারিতে ফ্রুক্টোজের মতোই ব্যবহার। আরেকটা আছে পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতের জন্য ব্যবহার করে, এটা ইম্পর্টেন্ট কথা। অক্সালিক অ্যাসিডের সংকেত কি বলতো? COOH, তাই না? ওইটা তৈরিতে আমরা হচ্ছে এখানে সুক্রোজকে ইউজ করি। স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহার করে, এটা ইম্পর্টেন্ট কথা। স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহার করা হয়। স্বচ্ছ সাবান চিনো? পার্ল দেখছো না? পার্ল জাতীয় যে সাবান, যেগুলা যে এক মানে সাবানের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় আর কি, এরকম আর কি। স্বচ্ছ সাবান তৈরিতে আমরা ব্যবহার করি কোনটা? সুক্রোজ। তাহলে সতে স্বচ্ছ, সতে সুক্রোজ। স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহার করে। সহজ। সেলোবায়াসে আসো। একটা জিনিস মনে রাখবা যে আমরা হচ্ছে যত জায়গায় মানে এরকম পড়বো, যে ডাইস্যাকারাইড পড়বো, যেমন সেলোবায়োস হচ্ছে 2টা বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। ম্যালটোজ হচ্ছে 2টা আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। এখন কোনটা বিটা ডি কোনটা আলফা ডি, এটা আমরা গোলায় ফেলি না। কিভাবে মনে রাখবো? মনে রাখবা এইভাবে, যে যদি নামের ভিতরে সেলে বানানটা তো এরকম না, সেলে পাও যদি নামের ভিতরে কোথাও, তাহলে বুঝবা কি? সেলে এই ওয়ার্ডটা পাও, তাহলে আমরা বুঝবো যে বিটা ডি গ্লুকোজ মানে কি? মানে বিটা ছেলে, বলি না বেটা ছেলে, বিটা ছেলে মানে বিটা ডি গ্লুকোজ তখনই পাবো যদি নামের ভিতরে সেলে ওয়ার্ডটা পাই। যেমন সেলোবায়োস, এটা থেকে এটা সেলে ভাব আছে না? তাহলে এটা কি? বিটা ডি গ্লুকোজ, বিটা সেলে। তাহলে সেলোবায়োস, সেলে আছে এই জন্য হচ্ছে বিটা ডি গ্লুকোজ থাকবে। 2 অণু বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। একইভাবে সেলুলোজ কি তোমার? এটাও কি সেলে আছে না? সেলে আছে, এটাও হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ওকে, আর যদি সেলে না থাকে তাহলে কি? আলফা ডি। যেমন মেলটোজ, এখানে কি কোনো সেলে কিছু আছে? নাই তো, তাহলে এটা আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে আমাদের সেলোবায়াস তৈরি করে। লিঙ্কেজটার নাম কি? বিটা 1,4 লিঙ্কেজ, মানে 1 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, 4 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে। এই জন্য হচ্ছে আমরা এই যে দেখো এখানে ছবিটা দেখো, সেলোবায়াস
এই যে 1 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে আর 4 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, এর জন্য আমরা এটাকে বলছি কি শেলো বায়োস বিটা 1,4 লিঙ্কেজ। আচ্ছা, সেম ভাবে ম্যালটোজের কথা যদি বলি, ম্যালটোজ হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, তাই না? তাহলে ম্যালটোজ হচ্ছে মানে কি বলে, এখানেও 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, তাই তো? এর জন্য হচ্ছে এই যে এখানে 1 নাম্বার কার্বন, এটাতে 4 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, এখানেও এই যে 1 নাম্বার 4 নাম্বার হয়েছে, এর জন্য ওটা ছিল বিটা 1,4, এটা আলফা 1,4। সহজ কথা, এগুলো এত বেশি আমরা বিস্তারিত পড়বো না, জাস্ট যতটুকু জানার ছিল বলে ফেলছি। আর এরা হচ্ছে রিডিউসিং সুগার, কোনটা রিডিউসিং নন রিডিউসিং হলো আমরা শিখবো, নো টেনশন, একটু পরেই শিখবো আমরা। সেলুলোজকে ভাঙলে কি পাই দেখো তো? সেলুলোজকে ভাঙলে আমরা পাই হচ্ছে অনেক কিছু পাইতে পারি, সেলুলোজ যেহেতু একটা পলিস্যাকারাইড, ভাঙলে অনেক কিছু পাই, যার একটা উপাদান হচ্ছে সেলোবায়াস। এবার সেলোবায়াসকে যদি তুমি আবার ভাঙো তাহলে 2 অণু গ্লুকোজ হবে, বিটা ডি গ্লুকোজ হবে। কি দিয়ে ভাঙবো আমরা সেলোবায়াসকে? সেটা হচ্ছে ইমালসিন নামে একটা এনজাইম দিয়ে ভাঙবো এবং অ্যাসিড দিয়ে ভাঙবো। তাই ইমালসিন এনজাইম এবং অ্যাসিডের প্রভাবে সেলোবায়াস ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি হয়। আবার ব্রোমিন পানি দিয়ে যদি সেলোবায়াসকে জারিত করি তাহলে সেলোবায়নিক অ্যাসিড তৈরি হয়। এই দুইটা লাইন একটু দেখে রাখবা, খুব বেশি যে ইম্পর্ট্যান্ট এমন না, জাস্ট একটু দেখে রাখলেই হবে। ওকে, ম্যালটোজে চলে আসো। ম্যালটোজ কি? এটা একটা ডাইস্যাকারাইড, তাই তো? মানে 2 শর্করা বিশিষ্ট হচ্ছে যে আমাদের দুইটা মনোস্যাকারাইড বিশিষ্ট শর্করা, যেখানে হচ্ছে আমাদের মানে কি বলে শর্করা দুইটা কি আলফা ডি গ্লুকোজ, তাই তো? আচ্ছা, আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়। স্টার্চ ভাঙলে আমরা ম্যালটোজ পাই। আমরা দেখছিলাম যে সেলুলোজ ভাঙে কি পাইছিলাম? সেলোবায়োস। স্টার্চ ভাঙলে কি পাচ্ছি? ম্যালটোজ পাচ্ছি। ওকে, এইটা একটা আংশিক রিডিউসিং সুগার, পড়বো আমরা রিডিউসিং কারণ নন রিডিউসিং কারণ, নো টেনশন। অলিগোস্যাকারাইড আসো। অলিগো ওয়ার্ডটা যেখানে পাবা, বায়োলজিতে যেখানে পলি পাবা, পলি মানে বেশি, অনেক বেশি। অলিগো যদি কোথাও পাই তাহলে বুঝবা যে সেটা হচ্ছে অল্প বোঝাচ্ছে, ঠিক আছে? আর যদি কোথাও এ পাও কোনো ওয়ার্ডের আগে, নামের আগে, তাহলে সেটা এ ফর অ্যাবসেন্ট, মানে টোটালি নাই, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ধরো অলিগো ইউরিয়া। অলিগো ইউরিয়া দিয়ে কি বোঝা জানো? যে মূত্রে যদি পানির মানে পরিমাণ হচ্ছে, শরীর থেকে যদি মূত্রের পরিমাণ কম হয় তাহলে সেটা হচ্ছে অলিগো ইউরিয়া। মূত্র যদি কম নিষ্কাশন হয় আমাদের শরীর থেকে তাহলে হচ্ছে অলিগো ইউরিয়া। যদি একদমই নিষ্কাশন না হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যানিউরিয়া, ঠিক আছে? এটাই আর কি। মানে অ্যাবসেন্ট, আর অলিগো মানে কম। আচ্ছা, এবার আসো, কম বুঝতেছি, বাট কতর কম? 10-এর কম। 3 থেকে যখন 10টা মনোস্যাকারাইড থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অলিগো স্যাকারাইড। ওকে, তাহলে অলিগো স্যাকারাইডে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে এবং এদের মধ্যেকার বন্ধনটা কেমন? গ্লাইকোসাইডিক বন্ধন, পড়ছি, সহজ। 3টা মনোস্যাকারাইড যদি থাকে তাহলে কি বলবো? ট্রাইস্যাকারাইড বলবো না? যদি 4টা থাকে তাহলে কি বলবো? টেট্রাস্যাকারাইড। 5টা থাকলে বলবো পেন্টাস্যাকারাইড। সহজ কথা এগুলো একদম। তাহলে এগুলা আলাদা করে খুব বেশি পড়ার কিছু নাই। ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল কি দিছে? র্যাফিনোজ দিছে, তাই না? র্যাফিনোজ। আর র্যাফিনোজকে ভাঙলে পাই হচ্ছে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, এখনো গ্যালাক্টোজ। আমরা পড়ছিলাম যে এখনো গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে কি হয়? সুক্রোজ হয়। এখনো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে কি হয়? পড়ছিলাম, মনে করে দেখো, এখনো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ হয়। আর 2 অণু গ্লুকোজ মিলে হয়েছিল হচ্ছে ম্যালটোজ। এখন যদি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তিনটারে একসাথে নিয়ে আসো তাহলে কি হবে? র্যাফিনোজ। আচ্ছা, এবার যদি হচ্ছে তুমি এইভাবে নিয়ে আসো যে একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, 2টা গ্যালাক্টোজ, তাহলে কি হয়ে যাবে? স্ট্যাকিওজ, যেটা আসলে ওয়ান টাইপ অফ টেট্রাস্যাকারাইড। 4টা মনোস্যাকারাইড আছে এর জন্য। আচ্ছা, ভার্বাকোজ হচ্ছে পেন্টাস্যাকারাইড। তো ভি দিয়ে ভার্বাকোজ, এই ভি ফর রোমান হরফের ভি মানে কি বলো তো? 5 না? রোমান হরফে ভি যেহেতু 5, তাহলে এটা পেন্টাস্যাকারাইড, এভাবে মনে রাখবো আমরা। পলিস্যাকারাইডের এক্সাম্পল দেখছিলাম স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ কি? প্রাণীদেহের গাঠনিক উপাদান হচ্ছে স্টার্চ। সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে উদ্ভিদ দেহের, ভুল বললাম একটা। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের গাঠনিক উপাদান এবং হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ। আর গ্লাইকোজেন যেটা, এটা হচ্ছে প্রাণীদেহের সঞ্চিত পদার্থ, তাই তো? আচ্ছা, এবার আসি যে পলিস্যাকারাইডকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে সঞ্চয়। গাঠনিক কারা? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। পড়ছো যে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ থাকে 20%, তাই না? পড়ছো কিনা ওগুলো আর কি। তাহলে এরা গাঠনিক পলিস্যাকারাইড, যারা হচ্ছে জীবদেহ কাঠামো নির্মাণ বা গঠনের সাথে যুক্ত। আর সঞ্চয় যারা, এরা হচ্ছে জীবদেহ সঞ্চিত থাকে, মানে ধরো তুমি খাবার খাইছো, একটু বেশি খাইছো, তাহলে ওইটা তোমার শরীরে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকবে আর কি। ঠিক সেম ভাবে উদ্ভিদের যদি বেশি সালোক সংশ্লেষণের মাধ্যমে বেশি খাদ্য প্রডিউস হয় তাহলে ওটা সঞ্চিত থাকে কি হিসেবে? স্টার্চ হিসেবে, এরকম। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ হিসেবে, প্রাণীদের ক্ষেত্রে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, যারা কিনা শ্বসন কার্য ব্যবহার করা হয়। শ্বসনের সময় হচ্ছে শ্বসনের সময় যদি আমাদের শরীরে খাবার কমে যায় তাহলে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি হয়, তাই না? এগুলো আমরা পড়বো, গ্লাইকোলাইসিস, এগুলো পড়বো হচ্ছে জুওলজিতে। ওকে, এখন আসো
শ্বেতসার বা স্টার্চ, দুইটা ইয়ে আছে এর, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই দুটো পলিস্যাকারাইড মিলে হয় হচ্ছে তোমার শ্বেতসার বা স্টার্চ। ঠিক আছে, এখন অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন এটা একটু ডিটেলস পড়তে হবে আমাদের। তার আগে আরেকটা জিনিস আসো, যে হচ্ছে কি বলে স্টার্চের প্রধান উৎস কি? ধান, গম, আলু, এই তিনটা হচ্ছে স্টার্চের প্রাইমারি সোর্স। ধান, গম, আলু। ঠিক আছে, রাইস, পটেটো, হোয়েট, এই তিনটা হচ্ছে স্টার্চের মেইন সোর্স। ওকে, এবার আসো যে স্টার্চ আয়োডিন দ্রবণে কি কালার দেয়? নীল কালার দেয়। আমাদের মুখস্থ রাখতে হবে, স্টার্চ হচ্ছে আয়োডিন দ্রবণে নীল কালার দেয়, কিন্তু সেলুলোজ কিন্তু কোনো কালার দেয় না আয়োডিন দ্রবণে, পড়বো আমরা একটু পরে। আচ্ছা, এইবার হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, দুটো জিনিস একটু পড়তে হবে। অ্যামাইলোজ নামটা কি ছোট না? অ্যামাইলোপেকটিন নামটা বড়, তাহলে অ্যামাইলোজে জিনিসপাতি কম থাকবে, অ্যামাইলোপেকটিনে জিনিসপাতি বেশি থাকবে। যেমন দেখো, অ্যামাইলোজে আসো 200 থেকে 1000টা গ্লুকোজ অণু, অ্যামাইলোপেকটিনে 2000 থেকে 2 লাখ। ওকে, আচ্ছা, অ্যামাইলোজ যেটা, এটাতে শুধুমাত্র 1,4 লিঙ্কেজ থাকবে, কিন্তু অ্যামাইলোপেকটিন যেটা, এটাতে আলফা 1,4 থাকবে, 1,6ও থাকবে। তাহলে এটা কি বেশি বেশি সব কিছু, পার্সেন্টেজও বেশি। অ্যামাইলোজের পার্সেন্টেজ 22%, অ্যামাইলোপেকটিন হচ্ছে 78%। তাহলে অ্যামাইলোপেকটিন বড়, যে যে ওয়ার্ডটা বড় ওটা সব কিছু বেশি বেশি। ঠিক আছে, এবার একটা ইয়ে পড়বো আমরা, যে অ্যামাইলোজ হচ্ছে স্টার্চের মানে অ্যামাইলোজের সাথে যদি তুমি আয়োডিন যোগ করো, স্টার্চের সাথে আয়োডিন যোগ করে কি কালার আসছিল? নীল কালার। এখন অ্যামাইলোজের সাথে যদি যোগ করো তাহলে কালো বর্ণ বা কালো নীল কালার আসবে। অ্যামাইলোপেকটিনের সাথে যদি যোগ করো তাহলে হচ্ছে লাল বা পার্পেল কালার আসবে। ওকে, গোল আলুর এখন দুইটা কথা জানতে হবে, যে স্টার্চ কণিকা গোল আলুতে হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কিসে বলো তো? চালের ক্ষেত্রে। ঠিক আছে, সহজ, পারবো আমরা। স্টার্চের ধর্ম, স্টার্চের ধর্ম সুন্দর করে পড়তে হবে, যে স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, সাদা পাউডার জাতীয় জৈব পদার্থ, এবং এটা পানি, ইথার, অ্যালকোহল সবগুলাতে অদ্রবণীয়। আয়োডিন দ্রবণে কি কালার দেয়? নীল কালার দেয়। উচ্চ তাপমাত্রা ভেঙে গিয়ে ডেক্সট্রিন এবং ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হয়। কেন গ্লুকোজে পরিণত হয়? কারণ গ্লুকোজই হচ্ছে এর একদম সরলতম উপাদান। ট্রেহলিং দ্রবণ কর্তৃক স্টার্চ বিজারিত হয় না, কারণ এটা একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড রিডিউসিং সুগার না, আমরা একটু পরে পড়বো রিডিউসিং নন রিডিউসিং, তখন বলবো আর কি। আচ্ছা, এবার আসো যে হচ্ছে পরীক্ষা করব কি বলে, এগুলা খুব বেশি লাগে না, যে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল কালার দেয়, এটুকু জানলেই হবে। আচ্ছা, আদ্র বিশ্লেষণে ডেক্সট্রিন তৈরি হয়, ম্যালটোজ তৈরি হয়, দেন ডি গ্লুকোজ তৈরি হয়, এগুলো আমরা পারি। স্টার্চের ব্যবহার, স্টার্চের ব্যবহার হচ্ছে প্রধানত খাদ্য হিসেবে গৃহীত হয়। সঞ্চিত খাদ্য আমরা জানি, উদ্ভিদের সঞ্চিত খাদ্য, তাই না? এছাড়াও হচ্ছে চোলায় মদ, অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে অনেক সময় শক্তি দেয় জীবদেহে। কাগজ ও আঠা প্রস্তুত করতে স্টার্চ ব্যবহার করে। তাহলে কী কী পড়লাম? খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মদ তৈরিতে ব্যবহৃত হয়, কাগজ ও আঠা তৈরিতে ব্যবহৃত হয়, এবং শক্তি দেয়। সেলুলোজ, সেলুলোজ হচ্ছে যে বিটা ডিগ্লুকোজ দিয়ে তৈরি হবে, বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে, কারণ বিটা ছেলে পড়ছিলাম। তুলায় সেলুলোজ কতটুকু থাকে দেখো তো? 94%। তুলায় সেলুলোজের পরিমাণ হচ্ছে 94%। লিনেনে 90, তন্তুকোষে 90। ঠিক আছে, এবার আসো কাষ্ঠ, কাষ্ঠ শতে মনে রাখবা 60। তৃণলতা 30, তৃণলতা 30, 30 থেকে 40%, আর মাটি 40 থেকে 70। এটা একটু মনে রাখবো আমরা, যে তুলায় হচ্ছে সবচেয়ে বেশি 94, 94। তারপরে লিনেন, লিনেন দুইটা ন আছে এই জন্য 90, তন্তুকোষেও 90, আর হচ্ছে তন্তুকোষে ন আছে এই জন্য 90। কাষ্ঠ শর্তে কি 60, আর তৃণ ত্রিতে কি 30, মাটিতে হচ্ছে 40 থেকে 70। আশা করি এইগুলা দিয়ে আমাদের ভালোই মনে থাকবে। ঠিক আছে, ওকে, এবার চলো সামনের দিকে যাই। যে হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে মানে সেলুলোজ, আমাদের শরীরে সেলুলোজ এনজাইম নাই, এর জন্য হচ্ছে আমরা সেলুলোজ হজম করতে পারি না, তাই না? মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে সেলুলোজ এনজাইম নাই বলে আমরা সেলুলোজ হজম করতে পারি না। তবে গরু ছাগল কিন্তু এটা করতে পারে, কারণ ওদের শরীরে সেলুলোজ এনজাইম প্রেজেন্ট। তো যদি আমাদের শরীরে সেলুলোজ থাকতো তাহলে কি হইতো বলতো? তাহলে সেলুলোজকে আমরা ভাঙতে পারতাম, হজম করতে পারতাম। ইন দ্যাট কেস তখন হচ্ছে মানুষ টাকা ব্যবহারের পরিবর্তে ঘাস ইউজ করতো, যে হচ্ছে 10 বস্তা ঘাস হচ্ছে খাবার আর কি, এরকম। আচ্ছা, এবার আসো যে পৃথিবীতে সব থেকে বেশি যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ। এটা একটু দেখে রাখবা। সেলুলোজের ধর্ম একটু রিডিং দিয়ে রাখবা, খুব বেশি যে ইম্পর্টেন্ট এমন না, রিডিং পড়ে রাখবা, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। সেলুলোজের ব্যবহার পড়তে হবে সুন্দর করে, যে কোষ প্রাচীরে সেলুলোজ থাকে 40%, আমরা পড়ছি। তারপরে বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল সেলুলোজের তন্তু থেকেই তৈরি হয়। নাইট্রেট বিস্ফোরক, জাস্ট কিওয়ার্ড পড়বো, জাস্ট কিওয়ার্ড মুখস্থ করবো। নাইট্রেট বিস্ফোরক তৈরি হয় সেলুলোজ থেকে। অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজ ব্যবহার করা হয়। ঠিক আছে, নাইট্রেট বিস্ফোরক অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে। ওকে, এরপরে হচ্ছে আসবাবপত্র তৈরিতে, এটা একটু পড়ে রাখবো। দেন হচ্ছে
আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহার করা হয়। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে দুই ধরনের ফেজ থাকে, একটা হচ্ছে গতি পর্যায়ে আর একটা হচ্ছে স্টেশনারি পর্যায়ে। স্টেশনারি পর্যায়ে বা স্থির অবস্থাতে তৈরি স্থির ফেজে যেটা, ওটাতে হচ্ছে সেলুলোজ ইউজড হয় আর কি। এই চারটা কথা পড়লেই হবে। কি কি পড়লাম আমরা? যে কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল, নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম, আসবাবপত্র, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে। স্টার্চ সেলুলোজের ডিফারেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আসবে পরীক্ষা এখান থেকে এমসিকিউ যে 1200 থেকে 1600টা গ্লুকোজ থাকে স্টার্চে, কিন্তু সেলুলোজে তার থেকে কম, 300 থেকে 3000 থাকে। এটা আলফা ডি, এটা বিটা ডি। এটা হচ্ছে মূলত গ্লুকোজের পলিমার শাখান্বিত গ্লুকোজ, মানে এখানে শাখা থাকবে, ব্রাঞ্চ থাকবে। সেলুলোজ হচ্ছে আনব্রাঞ্চড, অর্থাৎ সরল শিকল থাকবে, একদম স্ট্রেট নেমে যাবে। আচ্ছা, স্টার্চ যেটা, এটা হচ্ছে সঞ্চিত পদার্থ, সেলুলোজ হচ্ছে গাঠনিক উপাদান। পড়ছি আমরা স্টার্চ আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি কালার দেয়, পড়ছিলাম নীল কালার দেয়। সেলুলোজ কি কালার দিছে? কোনো কালার দেয় না, কোনো বর্ণ দেয় না, এটা আমরা পড়ছিলাম একটু আগে। আচ্ছা, আর হচ্ছে যে হজম করতে পারে হচ্ছে সে স্টার্চ মানুষ এবং হচ্ছে গরু ছাগল সবাই হজম করতে পারে, কিন্তু সেলুলোজ পারে না, কারণ মানুষে সেলুলেজ নাই। ওকে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে কি জিনিস? যেটা একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটা হচ্ছে প্রাণীদেহের প্রধান সঞ্চিত পদার্থ, তাই তো? আচ্ছা, এছাড়াও হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এবং কতিপয় উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে, মানে মেইনলি প্রাণীদেহে থাকে, বাট কিছু উদ্ভিদে যেমন হচ্ছে ইস্ট জাতীয় উদ্ভিদ বা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালজে যারা, তাদের ক্ষেত্রেও এটা গ্লাইকোজেন সঞ্চিত পদার্থ হিসেবে থাকতে পারে। আমরা শৈবাল ছাত্র যখন পড়বো তখন এটা দেখবো। কিন্তু গ্লাইকোজেনের মূল গাঠনিক উপাদান হচ্ছে আলফা ডি গ্লুকোজ, তাই তো? কেন? কারণ এখানে কি সেলে আছে? নাই তো। সেলে থাকলে বিটা ডি হইতো, সেলে নাই, আলফা ডি, সহজ। আচ্ছা, আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়। দেখো আমরা পড়ছি যে আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজ দিয়ে হয় কি? স্টার্চ। তারপরে হচ্ছে বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজ দিয়ে হয় হচ্ছে সেলুলোজ। কিন্তু এই প্রথম পাইলাম আলফা ডি গ্লুকোজের 1,6 লিঙ্কেজ দিয়ে তৈরি হচ্ছিল কোনটা? আমাদের হচ্ছে কি বলে, গ্লাইকোজেন। যদিও স্টার্চের ভিতরে অ্যামাইলোজ যেটা, ওইটা 1,4 দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু অ্যামাইলোপেকটিন যেটা, ওটা 1,4 1,6 দুটা দিয়ে তৈরি হয়। আমরা একটু আগে পড়ছি। এইগুলো সুন্দর করে মুখস্থ করবা একদম। আচ্ছা, বুঝে বুঝে সুন্দর করে মুখস্থ করবা। প্রতিটা শাখায় 10 থেকে 20টা গ্লুকোজ অণু থাকে, তাহলে আমাদের গ্লাইকোজেনের এক একটা ব্রাঞ্চে কতগুলো গ্লুকোজ থাকতে পারে? 10 থেকে 20টা। এটা একটু পড়ে রাখবো। এখন আসো, যে আসলে তো প্রাণীদের সঞ্চিত পদার্থ হিসেবে থাকে, বাট কোথায় থাকে? মেইনলি থাকে হচ্ছে আমাদের লিভারে, লিভারে থাকে। আর একটা থাকে হচ্ছে মাসেলে। তো মাসেল গ্লাইকোজেন আছে, লিভার গ্লাইকোজেন আছে আমাদের শরীরে। কি হয় জানো? আমরা যখন অতিরিক্ত খাবার খাই তখন হচ্ছে, ধরো আমি সারাদিনে অনেক বেশি খাইছি, অনেক ভাত খাইছি, তো আমার শরীরে যে এক্সট্রা কার্বোহাইড্রেট যেটা আছে বা এক্সট্রা যে কার্বোহাইড্রেট, ওটা ফার্স্টে হজম হবে, বিপাক হবে, পরিপাক হবে। পরিপাক হয়ে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। অতিরিক্ত গ্লুকোজটা তো শরীরের, যদি তুমি তোমার শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে তাহলে তো সমস্যা, তাই না? তখন হচ্ছে ডায়াবেটিস বা অন্য অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে ওই অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে লিভার কি করে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় করে রাখে। আবার যদি এমন হয় যে তুমি ধরো হচ্ছে সারাদিন খাইতে পারো নাই, বা উপোস আছো, বা হচ্ছে রোজা আছো, তখন তোমার হচ্ছে শরীরে গ্লুকোজ লাগবে, তাহলে সেই গ্লুকোজটা কোথা থেকে আসবে? তখন ওই লিভারের ভিতরে যে গ্লাইকোজেনটা সঞ্চিত ছিল, ওই গ্লাইকোজেনটাই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। কারণ আমরা জানি জেনেসিস মানে তৈরি হওয়া, লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লাইকোজেন ভাঙার প্রসেসটাই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ওইখানে হচ্ছে গ্লুকোজ তৈরি হবে। এগুলো সব তুমি পরিপাকের অধ্যায় পড়বা। জাস্ট এখন আপাতত বলে দিলাম যে কোথায় কোথায় থাকে, লিভারে আর মাংসপেশিতে থাকে। ওকে, আর কিছু লাগবে না এখান থেকে। ক্লড বার্নার্ড নামে একজন বিজ্ঞানী গ্লাইকোজেন আবিষ্কার করছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। গ্লাইকোজেনের ধর্ম, পানিতে আংশিক দ্রবণীয়, এটা একটু পড়বো। আর হচ্ছে পড়বা যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টটা, আয়োডিন দ্রবণে কি কালার দেয়? আয়োডিন দ্রবণে লালচে বেগুনি কালার দেয়, লালচে বেগুনি। ঠিক আছে। কলয়েড সাসপেনশন তৈরি করতে পারে। এই কালারগুলো কিন্তু একসাথে খাতায় নোট করে রাখবে, হ্যাঁ? যে হচ্ছে আমাদের স্টার্চ কোনো কালার, স্টার্চ দিছিল নীল কালার, সেলুলোজ কোনো কালার দেয় নাই, অ্যামাইলোজ দিছিল হচ্ছে কালো নীল বর্ণ, অ্যামাইলোপেকটিন কি কালার দিছিল, আর হচ্ছে আমাদের গ্লাইকোজেন কি কালার দিল, এটা হচ্ছে লালচে বেগুনি। এইগুলা সব সুন্দর করে আমরা এইভাবে মানে পরপর পরপর একটা খাতায় এক জায়গায় বা বইতে কোনো এক জায়গায় সুন্দর করে পরপর সবগুলো লিখে রাখবো। আচ্ছা, এবার আসো যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, তাপ দিলে লাল বর্ণ চলে যায়, ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফিরে আসে, গ্লাইকোজেন কথা বলতেছে। আর হচ্ছে আলফা ডি গ্লুকোজ থাকে, আমরা জানি। এইটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না খুব বেশি। ঠিক আছে। গ্লাইকোজেনের ব্যবহার, গ্লাইকোজেন হচ্ছে পেশির কাজে শক্তি দেয়। যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ কনভার্টেড হতে পারে, একটু আগে বললাম গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, সহজ কথা। এইবার আসো সেই আমাদের রিডিউসিং সুগার। বিজারণ ক্ষমতার ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে রিডিউসিং, এটা হচ্ছে নন রিডিউসিং।
তো রিডিউসিং যারা, তারা হচ্ছে আমরা মানে বিজারক শর্করা বলি। এখানে হচ্ছে মেইনলি অ্যালডিহাইডমূলক বা কীটনমূলক থাকলে মানে ফ্রি অ্যালডিহাইড বা কীটনমূলক যখন থাকে তখন ওরা কি করে জানো, ওরা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ বা ফিহলিং দ্রবণ কর্তৃক বিজারিত হতে পারে। ঠিক আছে, যে যখনই কোনো একটা কার্বোহাইড্রেট বেনেডিক্ট দ্রবণ বা ফিহলিং দ্রবণ দিয়ে বিজারিত হবে তখন সেটাকে আমরা বলবো রিডিউসিং সুগার। বেনেডিক্ট দ্রবণ কি, ফিহলিং দ্রবণ কি, সুন্দর মতন জৈব যৌগে পড়ছো বা পরে আরও পড়বা। আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো, বেনেডিক্ট দ্রবণ ফিহলিং দ্রবণ দিয়ে যদি হচ্ছে বিজারিত হয় তাহলে আমাদের সেই শর্করাটা হচ্ছে রিডিউসিং সুগার। ওকে, কারা রিডিউসিং সুগার? কোয়েশ্চেন হচ্ছে কারা রিডিউসিং সুগার। মনে রাখবা যে সকল মনোস্যাকারাইড প্লাস ডাইস্যাকারাইড ইজ ইকুয়াল টু রিডিউসিং। তাহলে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড বাদে যারা আছে সবাই কি নন রিডিউসিং। এই রুলের একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কিন্তু মানে মনোস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, তারপরও এটা নন রিডিউসিং। আর একটা ব্যতিক্রম আছে, আর একটা এক্সেপশন কি? এটা হচ্ছে ম্যালটোস। এটাও কি একটা ডাইস্যাকারাইড এবং এটা হচ্ছে আংশিক বিজারক বা পার্শিয়াল রিডিউসিং আর কি, আংশিক বিজারক। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড হলে রিডিউসিং হবে, বাট বাকি সবাই নন রিডিউসিং। এই রুলের দুইটা এক্সেপশন আছে, সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং যদিও এটা একটা ডাইস্যাকারাইড, ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, বাট তারপরে আংশিক বিজারক। এইগুলো পড়ে রাখলেই হবে। এবার আসো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ কি জিনিস? এটা হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান এবং হচ্ছে যে মানে হেমিসেলুলোজ কোষ প্রাচীরে থাকে 20% থাকে, তাই না? আচ্ছা, আর কাইটিন কি জিনিস? কাইটিন হচ্ছে যে প্রাণীর বহিঃকঙ্কালে থাকে, বলছিলাম যে কাঁকড়া, লবস্টার এগুলোর বহিঃকঙ্কালে কাইটিন থাকে। ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হচ্ছে তোমার শৈবাল ছত্রাক অধ্যায়ের একদম বেসিক কোশ্চেন, যে শৈবালের দেহের গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীর। ওকে, এরপরে এখানে আরো কিছু কথাবার্তা আছে যে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, মানে কার্বোহাইড্রেট থেকে কিছু নতুন পদার্থ তৈরি হয়, যেমন গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন। গ্লুকোসামিন যেটা, আচ্ছা এখানে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তরুণাস্থির প্রধান উপাদান হচ্ছে গ্যালাক্টোসামিন। তরুণাস্থির মেইন উপাদান কি? গ্যালাক্টোসামিন। তাহলে আবার বলি, ঠান্ডা মাথায় শোনো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের থেকে নতুন নতুন পদার্থ তৈরি হতে পারে যার ধর্ম কিছুটা কার্বোহাইড্রেটের মতো, বাট এক্স্যাক্টলি কার্বোহাইড্রেট না। যেমন দুটো এক্সাম্পল পড়লাম আমরা, গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন। এর ভিতরে গ্যালাক্টোসামিন যেটা, ওইটা হচ্ছে তরুণাস্থির প্রধান দ্রব্য। আর আমাদের ব্রেইনের একটা ইম্পর্টেন্ট খাবার হচ্ছে গ্যালাক্টোজ, বাট ব্রেনের মেইন খাবার কি? গ্লুকোজ। এটা মনে রাখবা। কি বললাম? ব্রেনের মেইন খাবার হচ্ছে গ্লুকোজ, বাট কিছুটা গ্যালাক্টোজও ব্রেন কিন্তু ইনটেক করে। আর গ্যালাক্টোসামিন যেটা, ওটা হচ্ছে তরুণাস্থির প্রধান দ্রব্য। কাইটিন হচ্ছে, এখন এই গ্লুকোসামিন যেটা, আরেকটা যেটা গ্যালাক্টোসামিন তো বললাম যে তরুণাস্থির প্রধান দ্রব্য, গ্লুকোসামিন যেটা, এটা আবার কি তৈরি করতে পারে? কাইটিন তৈরি করতে পারে, যেটা হচ্ছে পতঙ্গ, কাঁকড়া, লবস্টার এগুলোর কোষ প্রাচীরে থাকে। ওকে, এবার চলে আসো যে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা। জীবদেহের শক্তির প্রধান উৎস হচ্ছে শর্করা, এগুলো সব আমরা পড়ে আসছি একটু আগে। গাঠনিক উপাদান 50 to 80%, থাকে শুষ্ক ওজনের, পড়ে আসছি। লুব্রিকেন্ট হিসেবে থাকে, তারপরে অন্যান্য যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমি পড়াই দিছি একদম শুরুতে, সুতরাং এগুলো নিয়ে আর কথা না বলি। আমরা প্রবেশ করবো হচ্ছে অ্যামিনো অ্যাসিড পার্টটাতে। অ্যামিনো অ্যাসিড পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুন্দর মতন এটা পড়তে হবে। অ্যামিনো অ্যাসিড জিনিসটা আবিষ্কার করছে কে? সেটা হচ্ছে আমাদের এমিল ফিশার নামে একজন, এবং ফ্রেন্স হোফমেইস্টার। যাই হোক, এমিল ফিশারটা মনে রাখবা, কারণ উনি অনেকগুলো কাজ করছে। রাইবোজ সুগার আবিষ্কার করছে, অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করছে। এছাড়া আরেকটা কি বলছিলাম, যে তালাচাবি মতবাদ, এনজাইমের তালাচাবি মতবাদ দিছে। পড়বো আমরা এই অধ্যায়ের পড়াশোনা। এখন আসো অ্যামিনো অ্যাসিড ওয়ার্ডটাকে যদি আমি একটু ভাঙি, হ্যাঁ, তাহলে অ্যামিনো জিনিসটা পাই, অ্যামিনো ওয়ার্ডটার থেকে কোথা থেকে আসে জানো? অ্যামোনিয়া থেকে। আর অ্যাসিড ওয়ার্ডটা কোথা থেকে আসছে জানো? এটা হচ্ছে COOH, বা ওই যে আমাদের যে অ্যাসিড আছে, অ্যাসিড থেকে আসছে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড তার মানে যেই যৌগটাতে আমার অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। একটা অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে, সেটাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। যেমন এইটা দেখো, যে একটা কার্বন, এই কার্বনে কি আছে? একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা কার্বক্সিল গ্রুপ বা অ্যাসিড গ্রুপ আছে। এই জন্য এটাকে আমরা কি বলছি? এই যৌগটাকে কার্বন বলতেছি, এই যৌগটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে একটা
অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেছে? আর অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত বলতো? 20 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, 20 রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওকে, আচ্ছা এখন আসি যে অ্যামাইনো অ্যাসিডের ভিতরে, আচ্ছা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আসলে 20 প্রকার না, আসলে অ্যামাইনো অ্যাসিড 26 ধরনের। বাট 20 প্রকার যে অ্যামাইনো অ্যাসিড এরা হচ্ছে মূলত প্রোটিন তৈরিকারী অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। বাকি যারা ওরা হচ্ছে নন প্রোটিন, মানে প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, তো আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন তৈরিকারী অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 রকমের, এটা মনে রাখলেই হবে। এখন চলে আসো যে অ্যামাইনো অ্যাসিডে কি থাকবে, একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা পার্শ্বশৃঙ্খল আর থাকবে। যা এখন এখানে একটা কথা বলছে যে এই 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 ছবিটাতে যে হচ্ছে আমাদের যদি যে আমরা পড়লাম কি, যে আমাদের অ্যামাইনো অ্যাসিডের ভিতরে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, একটা অ্যাসিড গ্রুপ থাকবে, আর একটা আর বা হচ্ছে পার্শ্বশৃঙ্খল থাকবে। এখন যদি ওই পার্শ্বশৃঙ্খলটা CH2OH, তার মানে যদি মিথানল হয় তাহলে সেটার নাম কি হবে? সিরিন। আর যদি CH2SH হয় তখন সেটা কি হবে? সিস্টিন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা যে যদি হচ্ছে আমাদের পার্শ্বশৃঙ্খলটা CH2OH হয় তাহলে সিরিন বলবো, SH হলে সিস্টিন বলবো। ওকে, আর হচ্ছে যে যদি সেটা হাইড্রোজেন হয় শুধু তাহলে সেটাকে বলবো গ্লাইসিন, যদি CH3 হয় তাহলে বলবো অ্যালানিন। এই চারটা জিনিস মনে রাখবো। কি কি বলছি? আর গ্রুপটা CH2OH হলে সিরিন, CH2HH হলে সিস্টিন, হাইড্রোজেন হলে গ্লাইসিন, CH3 হলে হচ্ছে অ্যালানিন। ওকে, পারা যাবে। এবার আসো যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মানবদের সব অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, যারা পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ, বর্ণহীন, স্ফটিকাকার, এবং অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ তৈরি করে। কেন অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ তৈরি করে এটা আমরা জানি, যে মৃদু অ্যাসিড বা ক্ষারের সাথে যখন রিয়াকশন করে, ক্ষারের সাথে যদি একটা অ্যাসিডিক পার্টের রিয়াকশন হয়। দেখো অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যে, দেখো একটা জিনিস যে আমরা পড়লাম এরকম যে অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম, তাই তো? এরকম না? তাহলে এখানে একটা অ্যাসিড মূলক তো আছে যেটা হচ্ছে COOH, আর একটা বেজ মূলক আছে সেটা হচ্ছে NH2, কারণ NH2 এটাতে অ্যামোনিয়ার থেকে আসে, তো অ্যামোনিয়া তো ক্ষার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেজাল মূলক, আর এটা হচ্ছে একটা অ্যাসিডিক মূলক। তাহলে অ্যাসিড বেস দুইটাই আছে এখানে। যেসব আয়নে বা যেসব যৌগে এরকম অ্যাসিড বেস দুইটা মূলক থাকে তাদেরকে আমরা বলি জুইটার আয়ন। তাহলে দেখো অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিড মূলককে জুইটার আয়ন বলা হয়। আচ্ছা, এখন যেহেতু এতে বেজও আছে অ্যাসিডও আছে, এখন যদি আমি এই অ্যামাইনো অ্যাসিডটার সাথে একটা হচ্ছে আমি যদি ধরো যে একটা অ্যাসিডের রিয়াকশন করাচ্ছি, হ্যাঁ, মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিডের রিয়াকশন করাচ্ছি, তাহলে কি তৈরি হবে? এই বেস পার্টটার সাথে উইক অ্যাসিড বিক্রিয়া করে একটা সল্ট তৈরি করে ফেলবে। আবার যদি আমি একটা উইক অ্যাসিড না এনে যদি আমি একটা বেস আনতাম, তখন এই বেসটা এই অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডিক পার্টটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করতো? সল্ট তৈরি করতো। এই জিনিসটা এখানে লিখছে যে মৃদু অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড লবণ তৈরি করে। এদের গলনাঙ্ক উচ্চ, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গলনাঙ্ক উচ্চ। পানিতে দ্রবণীয়তার পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো ভালো করে পড়বা। আর হচ্ছে জুইটার আয়নের পয়েন্টটা পড়বা সুন্দর করে। এবার আসো অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক। প্রথমে আসি অ্যালিফেটিক। তো এটা একটা নেমোনিক আমরা পড়বো যে গ্লু আলা ভালো। কি পড়বো? গ্লু আলা ভালো। গ্লু আলা ভালো মানে কি বলতো? মানে গ্লুতে হচ্ছে গ্লাইসিন, আলাতে দুইটা জিনিস, আলাতে হচ্ছে অ্যালানিন, আলাতে হচ্ছে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, গ্লু আলা ভালো। আর ভালো মানে ভ্যালিন। এই আবার বলি, গ্লু আলা ভালো মানে গ্লুতে হচ্ছে গ্লু ফর গ্লাইসিন, তারপরে আলা ফর অ্যালানিন, এবং ভালো ফর ভ্যালিন। বোঝা গেছে? মনে থাকবে? ওকে। আর আলা দিয়ে আরেকটা জিনিস মনে রাখবো যেটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক। ওকে, এবার আসে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কারা? ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। তো এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো হচ্ছে যে ওই যে টোফেন খায় না আমাদের কাশি হইলে, তো আমি মনে রাখতাম এভাবে যে টোফেন আরো খাও, টোফেন মানে আরো টোফেন খাইতে হবে আর কি, ডাক্তার বললো আরো টোফেন খাইতে হবে। তো এটা দিয়ে কি বোঝাচ্ছি? আরো মানে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, আর টোফেন মানে টতে হচ্ছে টাইরোসিন, ফিনতে হচ্ছে ফিনাইলঅ্যালানিন। টতে হচ্ছে টাইরোসিন, ফিনটা কি? ফিনাইলঅ্যালানিন। ঠিক আছে, আরো টোফেন, এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, লাস্ট যেটা হেটারোসাইক্লিক, এটা একটু মজা করে পড়ি আমরা, হ্যাঁ। তো হচ্ছে ধরো একটা বাচ্চা, তোমার বাচ্চার কথা কেন বললাম, কারণ একটু পরে বাচ্চাদের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের একটা ডিফারেন্স দেখবো। তো
এর জন্য বাচ্চার কথা বললাম। ধরো একটা বাচ্চা খুব পটি আর হিসি করে দিছে, তো বাচ্চাটা পটি হিসি করছে, এখন তোমাকে ওগুলো ক্লিন করতে হবে সাপোজ, তাহলে তোমার কি একটু ঘৃণা লাগবে না বা একটু মানে অস্বস্তি বোধ হবে, তুমি বিষয়টাকে হেট করবা। তাহলে কি বললাম, পটি বা হিসি এটা দেখলে তুমি একটুখানি হেট করবা, তাই তো? তাহলে হেটার জাস্ট মানে এটা হেট করতে বলতেছি না, জাস্ট হচ্ছে নেমোনিকটা আর কি বোঝার জন্য এটা বললাম। তো পটি বা হিসি এটা হইলে তুমি বিষয়টাকে ধরো একটু হেট করতেছো। হেড দিয়ে কি বোঝাচ্ছি, হেড দিয়ে বোঝাচ্ছি হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, হেড দিয়ে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। পটি বা হিসি এটা দিয়ে কি বোঝাচ্ছে, পতে হচ্ছে প্রলিন, টতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, হিসিতে হিস্টিডিন। ঠিক আছে, তাহলে এটাও আমরা পড়ে ফেলবো। এখানে এই তিনটা থেকে প্রায় এমসিকিউ আসে, সবাই ভুল করো, তো এই নেমোনিকগুলো দিয়ে সহজে আমরা এগুলো পড়ে ফেলবো। এখানে এরপরে জাস্ট পোলার নন পোলারের সংখ্যাটা একটু দেখবা, এক্সাম্পল অত বেশি ইম্পর্টেন্ট না। 20 প্রকার প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে না, 20টার মধ্যে পোলার 10টা, নন পোলার 10টা, নাহলে নন পোলার 10টা, তাই তো? এখন পোলার যে 10টা, পোলার 10টার ভিতরে আবার কাহিনী আছে। পোলার আনচার্জড 5টা, অর্ধেক অর্ধেক আসতেছে কিন্তু, যে ফার্স্টে আমরা ভাগ করছিলাম 10টা 10টায়, 10টা হচ্ছে নন পোলার, 10টা হচ্ছে পোলার। এবারে পোলার 10টার ভিতরে 5টা হচ্ছে পোলার চার্জড, 5টা হচ্ছে পোলার আনচার্জড। এখন যে চার্জ যেগুলো, এটার ভিতরে আবার হচ্ছে তোমার 3টা হচ্ছে পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ হচ্ছে 2টা। পজিটিভ জিনিসটা বেশি হবে, 3টা, আর নেগেটিভ চার্জটা কম, 2টা। এখন একটা মানে আমরা রেয়ার অ্যামাইনো অ্যাসিডের নাম জানবো, সেটা হচ্ছে হাইড্রোক্সি প্রোপিন বা হাইড্রোক্সি প্রোলিন। অনেক বইতে হাইড্রোক্সি প্রোলিন লেখা, প্রোপিন বা প্রোলিন এটা হচ্ছে বিরল একটা অ্যামাইনো অ্যাসিড, রেয়ার, খুব পাওয়া যায় না খুব বেশি। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি কি আছে বলো তো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। ঠিক আছে, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, তিনটা একসাথে পড়বো আমরা। থ্রিওনিন, মেথিওনিন, থ্রিওনিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন, এভাবে পড়বো আমরা। আসলে এটা একটা নেমোনিক আছে আমার, প্রাইভেট টিম হল নামে একটা নেমোনিক আছে, বাট ওই নেমোনিকটা মনে রাখাটা একটু টাফ, এর জন্য আমি ডিরেক্ট মনে রাখতাম এভাবে, যে এভাবে তিনটা তিনটা করে পড়তাম, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। ওকে, তারপরে হচ্ছে থ্রিওনিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন, আর ভ্যালিন, ট্রিপ্টোফ্যান। এরা হচ্ছে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। নেমোনিক আছে, নেমোনিকটা চাইলে পড়তে পারো, প্রাইভেট টিম হল, সরি টিম হল, প্রাইভেট টিম হল। আচ্ছা, হলের রেজটা ধরলো না। আচ্ছা, আমি লিখি প্রাইভেট টিম হল। প্রাইভেট টিম হল মানে পিতে কি, পিতে হচ্ছে তোমার, আচ্ছা পিতে কিছু নাই, ওকে, না পিতে তো আছে, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিনের শুরুতে তো ফিনাইল, তাহলে ওইটাতে পি দিয়ে শুরু না, পিতে ফিনাইল অ্যালানিন। তারপরে ভিতে ভ্যালিন, ওকে। তারপরে টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, দেন টিতে আরেকটা টিতে হচ্ছে আমাদের থ্রিওনিন, তারপরে আইতে হচ্ছে আইসোলিউসিন, এমতে মেথিওনিন, এইচতে হিস্টিডিন, এই যে হিস্টিডিন আছে নিচে দেখো, এতে হচ্ছে আর্জিনিন, এই যে নিচে আছে আর্জিনিন, এবং এলতে হচ্ছে লিউসিন, এলতে লাইসিন। সহজ না? পারবো? তাহলে নেমোনিক দিয়েও পড়তে পারো, এমনিও মনে রাখতে পারো, তোমার কাছে যেটা সুবিধা হয় তুমি সেটা করতে পারো। এখন যেটা লাগবে সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 2টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বেশি, তাহলে ওদের ক্ষেত্রে নর্মালি আমাদের ক্ষেত্রে হচ্ছে 8টা, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 10টা। কি কি? আর একটা বাচ্চাকে তুমি ধরো বলতেছো যে একটু আগে বলছিলাম পটি হিসি করলে তোমার একটু হেট হয় বিষয়টা বা একটু ঘৃণা লাগে, তো তুমি সেটার জন্য বাচ্চাটাকে বললে যে আর হিসি করো না, আর হিসি করো না। আর হিসি মানে কি, আর্জিনিন, হিস্টিডিন, এই দুইটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে। ঠিক আছে, এবার আসো অনত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় হচ্ছে আমরা দেখছিলাম 8টা, অনত্যাবশ্যকীয় তাহলে কয়টা? 8টা, টোটাল তো 20টা, তাহলে ওইটা যদি 8টা হয় তাহলে অনত্যাবশ্যকীয় কয়টা হবে? 12টা। বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কয়টা? 10টা, তাহলে অনত্যাবশ্যকীয় কয়টা হবে? 20 মাইনাস 10, 10টা। এখন আসলে অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয় কি জিনিস, সেটা হচ্ছে যদি কোনো একটা অ্যামাইনো অ্যাসিড আমাদের বডির ভিতরে, অনত্যাবশ্যকীয় মানে এই না যে যেটা অনত্যাবশ্যকীয় এটা আমাদের শরীরে কোনো কাজে লাগবে না, এমন না বিষয়টা। অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয় দুইটাই আমাদের শরীরে কাজে লাগে। তাহলে ডিফারেন্সটা হচ্ছে যে অত্যাবশ্যকীয় যেটা, ওটা ডিরেক্টলি তোমার বডির ভিতরে তৈরি হয় না, ওটা তোমার খাবারের মাধ্যমে সাপ্লাই দেওয়া লাগে, যেন ওটা হচ্ছে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর যারা হচ্ছে যেগুলো তোমার খাবারের মাধ্যমে সাপ্লাই দেওয়া লাগতেছে না, তোমার বডিতে এমনি এমনি তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয় বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এগুলা কিচ্ছু লাগবে না, এগুলা বাদ। চলো সামনের দিকে যাই। অ্যামাইনো অ্যাসিডের কাজ, প্রোটিন তৈরি করে না, জীবদেহ গঠন করে, মানে প্রোটিনের কাজগুলাই যে কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল, হরমোন এগুলো তৈরিতে হেল্প করে, ইউরিয়া সংশ্লেষণে হেল্প করে। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডে অ্যামোনিয়া থাকে, তাই না? এই অ্যামোনিয়াটাই তো হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে ইউরিয়া তৈরি করে, তাহলে ইউরিয়া সংশ্লেষণের সহায়তা করে।
রোগ প্রতিরোধে হেল্প করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, চুল ও চোখের কোরাকটের স্তরে মেলানিন নাজক তৈরি করে। এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা। প্রোটিন বা আমিষ, এটার ভিতরে আমরা চলে আসি। তো গ্রিক প্রোটিওস থেকে প্রোটিন ওয়ার্ডটা আসছে। প্রোটিওস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বোঝায়। প্রোটিন জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে আবিষ্কার করছে প্রোটিন ওয়ার্ডটা? প্রথম কে ইউজ করছে? মুল্ডার নামে একজন। এই বিজ্ঞানীর নাম খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে রাখতে পারো। আচ্ছা, একটা প্রোটিন তৈরিতে আমাদের মিনিমাম অ্যামাইনো অ্যাসিড লাগবে হচ্ছে 51টা। ঠিক আছে, মিনিমাম কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে? 51টা। যেটা আছে হচ্ছে ইনসুলিন প্রোটিনটাতে। তাহলে ইনসুলিন হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন মানবদেহের, মানে সারা পৃথিবীতে। কারণ হচ্ছে এটা সবচেয়ে কম অ্যামাইনো অ্যাসিড, বা 50টা অ্যামাইনো অ্যাসিড, 51টা অ্যামাইনো অ্যাসিড আছে এখানে। এখন একটা জিনিস চিন্তা করো যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যেকার বন্ধনের নাম কি বলো তো? পেপটাইড বন্ধন না? তাহলে যদি 3টা অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে কয়টা পেপটাইড বন্ধন থাকবে? 2টা। যদি 4টা অ্যামাইনো অ্যাসিড আমি আঁকি তাহলে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকবে? 3টা। তার মানে যতগুলা অ্যামাইনো অ্যাসিডকে আমরা যুক্ত করব, পেপটাইড বন্ধন হচ্ছে তার থেকে একটা কম হবে। তাহলে যদি 51টা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে চাই তাহলে পেপটাইড বন্ধন লাগবে কয়টা? 50টা। অনেকটা ব্রিজার পিলারের মতন, ব্রিজের পিলারের মতন, তাই না? যে হচ্ছে যদি তুমি মানে ব্রিজের যে আপার স্ট্রাকচার, ওইটা যদি তুমি 51টা নাও তাহলে হচ্ছে তোমার পিলার লাগবে 50টা, কারণ দুইটা স্ট্রাকচারকে একটা পিলার ধরে রাখে, এরকম আর কি। সেম কথা আর কি। তাহলে যদি তোমাকে প্রশ্নটা একটু ঘুরায় দেয় যে ইনসুলিনে পেপটাইড বন্ধনের সংখ্যা কত, তাহলে তুমি কি 50 দাগাবা? না, তুমি দাগাবে হচ্ছে সরি, তুমি 51 দাগাবা না, তুমি দাগাবা 50। আর যদি আসে যে ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কয়টা, তাহলে দাগাবা 51। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। যে জীবদেহে শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন, আর উদ্ভিদে শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 থেকে 80%। ওকে, সুন্দর করে পড়ে ফেললাম। এবার আসো যে পেপটাইড বন্ধন কেমনে তৈরি হয়। পেপটাইড বন্ধন তৈরি হয় হচ্ছে যে একটা, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডে কি থাকে বলতো? একটা অ্যামাইনো অ্যাসিডে এখানে NH2 থাকে, আর থাকে হচ্ছে সিরাবোলোইডস, তাই না? এবার একটা অ্যামাইনো অ্যাসিড এখানে লিখলাম, আরো একটা অ্যামাইনো অ্যাসিড ধরো আমি লিখলাম। ওকে, আচ্ছা, এক মিনিট। এখন এই অ্যামাইনো অ্যাসিড যেটা, ধরো যে এই অ্যামাইনো অ্যাসিড যেটা প্রথম অ্যামাইনো অ্যাসিডের NH2, হ্যাঁ, প্রথম অ্যামাইনো অ্যাসিডের NH2 আর দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের যে আর মূলক, এদের ভিতরে আমাদের পেপটাইড বন্ধনটা ফর্ম হতে পারে। হ্যাঁ, ওকে। আর একটা সহজ করে বুঝাই দেই যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপটা যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে অ্যামাইড বন্ধন তৈরি করে, সেই বন্ধনটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। আচ্ছা, আমি আর বলছি, সরি, ভুল করে আর বলছি, কার্বোহাইড্রেট এই কার্বক্সিল মূলক, মানে একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামোনিয়া আর একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সাথে যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? আমাদের তৈরি হবে হচ্ছে একটা পেপটাইড বন্ধন, এবং এই পেপটাইড বন্ধন তৈরির সময় একটা পানি রিমুভড হয়। ওকে, এবার আমরা আসি যে পলিপেপটাইডে তাহলে মিনিমাম কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগে পেপটাইড বন্ধনীতে? মিনিমাম লাগবে হচ্ছে আমাদের 51টা অ্যামাইনো অ্যাসিড, এবং পলিপেপটাইডে পেপটাইড থাকবে কয়টা? থাকবে হচ্ছে 50টা, কারণ আমরা পড়ছিলাম একটু আগে যে 51টা অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে তারা 50টা পেপটাইড বন্ধনে দিয়ে যুক্ত হবে। সো পলিপেপটাইড তৈরিতে মিনিমাম তোমার পেপটাইড লাগবে কয়টা? 50টা। ওকে, এবার আসো যে আমরা আরেকটা জিনিস জানি যে একটা পলিপেপটাইড যদি থাকে তাহলে সেটা হচ্ছে লাইসোজাইম, যদি 2টা থাকে তাহলে ইন্টোগ্রিন, 3টা থাকলে কোলাজেন, 4টা থাকলে হিমোগ্লোবিন। কেমনে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এইভাবে যে ইন্টো এর টো ফর 2, তাহলে 2টা পলিপেপটাইড দিয়ে যেটা, ওইটা হচ্ছে ইন্টোগ্রিন। আচ্ছা, কোলাজেন যদি আমি একটু ইংলিশে লিখি তাহলে প্রথমে ওয়ার্ডটা কি? সি না? সি দিয়ে যেটা, সি ইংলিশ অ্যালফাবেটের কত নাম্বার লেটার? 3rd লেটার, তাহলে এটা হচ্ছে 3টা পলিপেপটাইড দিয়ে তৈরি। আচ্ছা, হিমোগ্লোবিনে 4টা পলিপেপটাইড চেইন থাকে, এটা তোমরা এখনো পড়বা না, জৈব যৌগ পড়লে ওইখানে পড়বা যে হিমোগ্লোবিনে 4টা পলিপেপটাইড চেইন থাকে, এই জন্য 4টা পলিপেপটাইড দিয়ে গঠিত হিমোগ্লোবিন। ওকে, এবার আসি আমরা যে তৈরি হয় কোথায়, প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমের ভিতরে তৈরি হয়, এটা সহজ কথা, এগুলো আমরা জানি। প্রোটিনের বৈশিষ্ট্য খুব বেশি পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিয়ে রাখবা হালকা পাতলা, এখান থেকে খুব বেশি আসে এমন না, জাস্ট রিডিং পড়ে রাখবা। আর প্রোটিনের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড থাকে ওখানে ক্ষারীয় মূলক আছে, অম্লীয় মূলক আছে, এই জন্য প্রোটিনকে অ্যামফোটেরিক টাইপ বলা হয়। মানে অ্যামফো বা অ্যামফি মানে উভয় বোঝায়, যেমন উভচর, যে ওদেরকে কি বলি আমরা? অ্যামফোটেরিক, তাই না? উভচরকে বলা হয় অ্যামফিবিয়া বলা হয়, কারণ ওরা জলস্থলে 2 জায়গায় থাকে, সেম টাইপের। যদি ক্ষারমূলক অ্যাসিডমূলক 2টাই থাকে তাহলে তারা হচ্ছে অ্যামফোটেরিক টাইপ। এবার আসো প্রোটিনের ক্লাসিফিকেশনে। প্রোটিনকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে আমাদের কার্যকরী প্রোটিন। ঠিক আছে, তো
এটা হচ্ছে আমরা জৈবিক কার্যাবলীর উপর বেস করে ভাগ করলাম। গাঠনিক প্রোটিন যারা গঠনে হেল্প করে, যেমন কেরাটিন, কেরাটিন হচ্ছে ত্বক, শিং, নখ, পালক, খুর এগুলোর গঠনে হেল্প করে। কোলাজেন হচ্ছে অস্থি, টেন্ডন, যোজক টিস্যু এগুলোতে হেল্প করে। মানে যারা যোজক টিস্যু, সহজ কথা অস্থি টেন্ডন এরাও তো সবাই যোজক টিস্যু, অস্থি তরুণাস্থি সবাই যোজক টিস্যু, তাই না? তাহলে ওদের তৈরিতে হেল্প করে হচ্ছে কোলাজেন। আর শরীরের বিভিন্ন গাঠনিক বহিকঙ্কাল তৈরিতে হেল্প করেছে কেরাটিন। এছাড়া সিল্ক, মাকড়সার জাল তৈরিতে হেল্প করে ফাইব্রাইন। স্ক্লেরা মানে হচ্ছে ত্বক, তাহলে পতঙ্গের বহিকঙ্কাল তৈরি করে কে? স্ক্লেরোটিন। কন্ড্রিন, কন্ড্রোওয়াটার মানে কি? কন্ড্রোওয়াটার মানে তরুণাস্থি, তাহলে তরুণাস্থিতে থাকবে হচ্ছে কন্ড্রিন। আর অসেইন বা হচ্ছে তোমার অসিও, কি বলে, অস্টিও, এগুলো দ্বারা বোঝা হচ্ছে অস্থিও। সেইন ওইখান থেকে আসছে হচ্ছে অস্থিতে যে গাঠনিক প্রোটিন থাকে, ওর নাম হচ্ছে সেইন। কার্যকরী প্রোটিনকে আমরা বলতে পারি যারা মানে কার্যকরী বা কাজ করে ডিফারেন্ট, যেমন এনজাইম বিভিন্ন ধরনের কাজ করে, হরমোন, ভিটামিন, শ্বাসসংযোগ, এদের সবাইকে আমরা কার্যকরী প্রোটিন বলতে পারি। তাহলে ভিটামিন কি? আসলে ওয়ান টাইপ অফ হরমোন। ভিটামিন কিন্তু ওয়ান টাইপ অফ লিপিডও, এটা আমরা পড়বো একটু পরে। আচ্ছা, এখন আসি আমরা আকৃতি অনুযায়ী হচ্ছে প্রোটিনের ক্লাসিফিকেশন করে যদি, তাহলে তন্তুময় প্রোটিন কারা? তন্তুময় হচ্ছে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, এই তিনটা। আর গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন হচ্ছে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এই তিনটা। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? যে দেখো কেরাটিন, কোলাজেন, কোলাজেন ফাইবারের নাম শুনছো না? আর ফাইব্রাইন তো ফাইবার, তার মানে ওটা তন্তু। আর কোলাজেন ফাইবারও তো কি তোমার হচ্ছে একদম মানে কি বলে আহ, তন্তুময় আর কি, যোজক টিস্যু টাইপের, যোজক টিস্যু গঠনকারী প্রোটিন। কেরাটিন তৈরি করে নখ, চুল, এগুলা, তাই না? তাহলে এগুলাও কি ওয়ান টাইপ অফ তন্তু। তাহলে তন্তুময় প্রোটিন হচ্ছে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। আর গ্লোবিউলার হচ্ছে গোল হবে। তাহলে দেখো মায়োগ্লোবিন, এখান থেকে মিলাইতে পারতেছে গ্লোবিউলার, হিমোগ্লোবিন এখান থেকে মিলাইতে পারতেছে গ্লোবিউলার। কিন্তু ইনসুলিনটা তোমার একটু কষ্ট করে মনে রাখতে হবে, যেটা একটা গ্লোবিউলার প্রোটিন। গঠন অনুসারে শ্রেণী বিভাগ, গঠন অনুসারে প্রোটিন হচ্ছে 4 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। স্ট্রাকচার দেখো, প্রাইমারি যারা, তারা এরকম রিং স্ট্রাকচার মেনটেন করে, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো রিং স্ট্রাকচারে থাকে, মানে সরল শিকল আকারে সোজা থাকে। আচ্ছা, আর হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার যেটা, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো একটা রিং মেনটেন করে থাকে। আগেরটা পড়ছিলাম লিনিয়ার, রিং বলছিলাম মনে হয় ভুল করে, সরি। আগেরটা হচ্ছে সরল শিকল অনুযায়ী বা রিং অনুযায়ী থাকে প্রাইমারি স্ট্রাকচারটা। সেকেন্ডারি যারা, এরা হচ্ছে একটা রিং এর মতন থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার যারা, তারা হচ্ছে একটু পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, হ্যাঁ। আর পলিপেপটাইড চেইন দিয়ে গঠিত হয় যেটা, সেটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। এগুলো এত বিস্তারিত লাগবে না, জাস্ট একটু তুমি জেনে রাখো 4 ধরনের আছে, এর বেশি তোমার খুব বেশি কিছু লাগবে না। সরল প্রোটিন, সরল প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু পাবো না, সেটা হচ্ছে সরল প্রোটিন। দ্রবণীয়তার উপর ভিত্তি করে এটাকে আমরা আবার 7 ভাগে ভাগ করি। যেমন অ্যালবুমিন, এখানে যে কথাগুলো আছে যে হচ্ছে পানিতে দ্রবণীয়তা, অদ্রবণীয়তা, এগুলো আমি আমি পরে একবারে বলে দিব, এগুলো এখন থাক, ঠিক আছে? তুমি জাস্ট এখন দেখে রাখো যে হচ্ছে তোমার অ্যালবুমিন যেটা, এক্সাম্পলগুলো আপাতত জেনে রাখো। জব, এই ওয়ার্ডটাতে ব আছে, বার্লিতেও ব আছে, তাহলে এখানে কি থাকবে? বিটা অ্যামাইলোস। ওকে। ডিমের সাদা অংশ থাকে, আবার ডিমের কুসুম থাকে। দেখো এই যে নিচের দিকে গ্লোবিউলিনের ভিতরে ডিমের কুসুম আছে, ডিমের সাদা অংশ আছে, ডিমের কুসুম আছে। কারণ ডিমের সাদা অংশ যেটা, ওইটা গোল নাকি কুসুমটা গোল? আমরা কোনটা জানি? কুসুম গোল। তাহলে গোল যেটা, ওইটা হচ্ছে গ্লোবিউলিন হবে। ডিমের কুসুমে হচ্ছে গ্লোবিউলিন থাকবে, অভোগ্লোবিউলিন বলি আমরা। কারণ হচ্ছে ওই ডিমের কুসুমটাকে ওভাম বলা হয়, তাহলে ওভোগ্লোবিউলিন। আর ডিমের সাদা অংশে তাহলে কি থাকবে? অ্যালবুমিন, ওভালবুমিন, ঠিক আছে? মানে ওভাম প্লাস অ্যালবুমিন মিলে ওভালবুমিন। তাহলে কুসুম গোল বলে গ্লোবিউলিন থাকবে, আর সাদা অংশ কি থাকবে? অ্যালবুমিন। এখন রক্তরস বা লসিকায় তোমার অ্যালবুমিনও থাকে, আবার গ্লোবিউলিনও থাকে, এজন্য সিরাম অ্যালবুমিনও বলতে পারবো, সিরাম গ্লোবিউলিনও পাবো, ঠিক আছে? এবার আসো, দুধের যে অ্যালবুমিন, ওটার নাম কি? ল্যাক্টালবুমিন। কেন? কারণ ল্যাক্টি এই ওয়ার্ড পাইলে সেটা আমরা বুঝবো যে এখানে দুধ বোঝাচ্ছে। গমে কি থাকে? লিউকোসিন, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। সিম বীজে থাকে লিগুমেলিন। আবার নিচের দিকে দেখো, তোমাকে একটা জিনিস দেখায়, মটর বীজে লেগুলিন নামক গ্লোবিউলিন প্রোটিন থাকে। তাহলে এই ঘোলা যেতে পারে না কোনটা লিগুমেলিন কোনটা লেগুলিন। কি মনে রাখবা? শিলিগুড়ি, শিলিগুড়ি, এটাতে মনে রাখবো। মানে সিম বীজে হচ্ছে লিগুমেলিন থাকবে, তাহলে শীতে সিম, লিতে হচ্ছে লিগু, এই যে লিগুমেলিন থাকবে, ঠিক আছে? শিম বীজে থাকবে হচ্ছে মেলিন। আর হচ্ছে মটর বীজে থাকবে লেগুলিন। ওকে। এভাবে মনে রাখতে পারো যে লেগুনাতে মোটর থাকে না? লেগুনা যে গাড়িগুলা চলাচল করে, ওই গাড়িগুলোতে মোটর আছে। মোটর বীজে কোনটা থাকবে? লেগুলিন। আর লিগুমেলিন থাকবে শিলিগুড়ি, মানে সিম বীজে। সহজ। মায়ো ওয়ার্ডটা যদি কোথাও পাই, তাহলে কি বুঝবো? মায়ো মানে হচ্ছে মাসল, মায়ো মানে মাসল, তাহলে মায়ো অ্যালবুমিন হচ্ছে আমাদের পেশির যে অ্যালবুমিন, ওইটা। ওকে।
চোখের লেন্সে থাকে ক্রিস্টালিন গ্লোবিউলিন। চোখের লেন্সে কি থাকে? ক্রিস্টালিন গ্লোবিউলিন। কেন? কারণ চোখের লেন্স হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে, এজন্য ক্রিস্টালিন গ্লোবিউলিন। মাংস পেশি তাহলে মায়ো থাকবে, মায়োসিন গ্লোবিউলিন, সহজ। শন পার্ট তুলা এগুলোতে থাকে এন্ডোস্টিন। এটা একটু পড়ে রাখবো। চীনা বাদামে চিন আছে না, দেখো এরাচিন, চিন আছে। চীনা বাদামে চিন দিয়ে এরাচিন। আলু আসলে কি? টিউবার। ওই যে আমরা পড়ছিলাম রূপান্তরিত কাণ্ড, টিউবার। এর উদাহরণ কি ছিল বলতো? গোল আলু ছিল না? তাহলে আলুতে থাকবে যে প্রোটিনটা, ওটার নাম কি? টিউবেরিন। ঠিক আছে। আচ্ছা, এবার আসো গ্লুটেলিন। গ্লুটেলিন হচ্ছে মানে গমের গ্লুটেলিন এবং চালের অরাইজেনিন, এই দুটো হচ্ছে গ্লুটেলিন প্রোটিনের এক্সাম্পল। ঠিক আছে। প্রোলামিন। প্রোলামিন এর ভিতরে কি কি আছে? যে ভুট্টার জেইন, গম ও রায়ের গ্লিয়াডিন, জব ও বার্লির হর্ডিন, এগুলো সব হচ্ছে প্রোলামিন প্রোটিনের উদাহরণ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা পড়ে আসি একবারে, যে হচ্ছে তাপ দিলে জমাট বাঁধে কোন কোন। আচ্ছা, এখানে এই যে ইয়ার কথা বলা আছে না, যে দ্রবণীয়তা, কোনটা কোন কোন সরল প্রোটিন দ্রবণীয় অদ্রবণীয়, এগুলো তোমার খুব বেশি ডিটেলস মুখস্থ করা দরকার নেই, এগুলো তুমি মনে রাখতেও পারবে না অতগুলো, এগুলো লাগবে না। কিন্তু পরীক্ষায় যেটা মনে রাখতে পারবে সেটা হচ্ছে তাপ দিলে জমাট বাঁধে কোন কোন সরল প্রোটিন। তাপ দিলে জমাট বাঁধে, তাপ দিলে জমাট বাঁধে হচ্ছে আমাদের দুইটা জিনিস। হাফট, নেমোনিকটা হচ্ছে হাফট। হাফট মানে, হাফট মানে এইসে হচ্ছে আমাদের, দেখুন সহজ করে দিই, এইসে হচ্ছে হিস্টোন, তাপ দিলে জমাট বাঁধে। এতে হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন। পিটিতে কি বোঝাচ্ছি? প্রোটামিন। পি দিলেও তো হইতো। পিটি দেওয়ার কারণ হচ্ছে পিতে প্রোলামিনও আছে। দেখো প্রোলামিন একটা প্রোটিন আছে, আবার নিচের দিকে গেলে প্রোটামিন আছে। এর ভিতরে পানি তাপ দিলে জমাট বাঁধে কোনটা? তাপ দিলে জমাট বাঁধে হচ্ছে আমাদের প্রোটামিন। ঠিক আছে, নট প্রোলামিন, এই জন্য পিটি দিয়ে বোঝালাম, প্রোটামিন। ওকে, তাহলে হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, এগুলো তাপ দিলে জমাট বাঁধে। আচ্ছা, প্রোলামিন যেটা ছিল এর এক্সাম্পলগুলো আমরা দেখে আসছি। ওকে। আর আরেকটা কথা, যে এই সরল প্রোটিনগুলোর ভিতরে একটা প্রোটিন আছে যারা শুধুমাত্র বীজে থাকে, শুধুমাত্র বীজে, মানে বীজ ছাড়া আর কোথাও থাকে না, সেটা হচ্ছে প্রোলামিন। ওকে, এবার আসি হিস্টোন। হিস্টোনের আমরা জানি যে আমাদের নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে, ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন থাকে। তো এই হিস্টোন প্রোটিনটা তাহলে কি? নিউক্লিয় হিস্টোন নাম করতে পারি আমরা। নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয়াসের মধ্যে থাকে। প্রোটামিন, ছোটামিন, এখানে মনিক আছে। প্রোটামিন, ছোটামিন, কি বললাম? প্রোটামিন, ছোটামিন। মানে প্রোটামিন যেটা, এটাই হচ্ছে সব থেকে তোমার কি বলে, ছোট প্রোটিন। ঠিক আছে, প্রোটামিন, ছোটামিন। প্রোটামিনই হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন। আর এর এক্সাম্পল কি আছে? যে স্যামন মাছের শুক্রাণুতে সালমিন প্রোটিন থাকে। স্ক্লেরো প্রোটিন, স্ক্লেরা মানে কি? মানে আমাদের বহিকঙ্কাল গঠন করবে যারা, যেমন পতঙ্গের বহিকঙ্কাল গঠন করছিল হচ্ছে স্ক্লেরোটিন। আর এখানে স্ক্লেরো প্রোটিন থাকবে শিং, নখ, খড়, চুলে, এগুলোতে কেরাটিন থাকে। চামড়ায় থাকে কোলাজেন, হাড়ে থাকে কি? টেন্ডন, তাই না? এগুলো সব হচ্ছে স্ক্লেরো প্রোটিন। এবার আমরা সরল প্রোটিন পড়ছিলাম, যাদেরকে ভাঙলে আর কোনো কিছু পাই না প্রোটিন ছাড়া, তারা হচ্ছে সরল প্রোটিন। এবার আসো যে যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, যাদেরকে ভাঙলে আমরা প্রোটিন একটা পার্ট পাবো, অপ্রোটিন একটা পার্ট পাবো। ঠিক আছে, একটা পার্ট পাবো কি? প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট পাবো, যদি আমরা যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনকে ভাঙি। এখন প্রোটিন পার্ট যেটা, ওইটারে আমরা বলবো হচ্ছে অ্যাপোপ্রোটিন। ওটার নাম কি? অ্যাপোপ্রোটিন। আর হচ্ছে তোমার নন প্রোটিন যে পার্ট, ওটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে আমরা এটার নন প্রোটিন পার্ট যেটা, এটাকে আমরা কি বলি? কি নামে ডাকি? এটাকে আমরা ডাকি হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে। প্রোস্থেটিক গ্রুপ হিসেবে ডাকি, প্রোস্থেটিক গ্রুপ। আচ্ছা, বানানটা ভুল গেল, সরি। প্রোস্থেটিক গ্রুপ হিসেবে ডাকি হচ্ছে আমরা নন প্রোটিন পার্টটাকে, প্রোস্থেটিক গ্রুপ। ওকে, তাহলে যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিনকে ভাঙলে আমরা প্রোটিন একটা পার্ট পাবো, নন প্রোটিন একটা পার্ট পাবো। প্রোটিন পার্টটাকে ডাকবো কি নামে? প্রোটিন হিসেবে। নন প্রোটিনটাকে ডাকবো প্রোস্থেটিক পার্ট হিসেবে। এখন এখানে এক্সাম্পল দেখো, নাম শুনে বোঝা যাচ্ছে যেটাতে দুইটা জিনিস আছে। যেমন নিউক্লিয় প্রোটিন, তাহলে এখানে কি থাকবে? নিউক্লিয়াসে যে প্রোটিনটা থাকবে, মানে প্রোটিনের সাথে, একটা সরল প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড যদি আমি যোগ করি তাহলে পাবো নিউক্লিয় প্রোটিন। ওকে, ক্রোমোজোমে পাওয়া যায় মেইনলি। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন, তাহলে গ্লাইকোজেন বা গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, যদি আমাদের প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। ওকে, সেল মেমব্রেনে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন পাওয়া যায়। ওকে, লিপোপ্রোটিন, লিপো মানে লিপিড প্লাস প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন যদি পাই তাহলে সেটা হচ্ছে লিপোপ্রোটিন। ঠিক আছে। ওকে, এখন তাহলে চলে আসো যে ক্রোমোপ্রোটিন। আচ্ছা, লিপোপ্রোটিনের কাজ কি বলতো? মেমব্রেন গঠনে পূর্ণতা দেয়। এটা আমরা লিপিড পড়ার সময় আরো বিস্তারিত পড়বো। ক্রোমো মানে, ক্রোম মানে কি? কালার। তাহলে যদি রঞ্জক পদার্থ যুক্ত হয় সরল প্রোটিনের সাথে তখন সেটাকে আমরা বলবো ক্রোমোপ্রোটিন। যেমন দেখো ফ্ল্যাভোপ্রোটিন,
এটা একটা মানে ক্রোমোপ্রোটিন। বিলি ওয়ার্ডটা যদি পাও কোথাও তাহলে বুঝবা যে সেটা হলুদ কালারের প্রোটিন, যেমন বিলিরুবিন হলুদ কালারের। ক্যারোটিনয়েড কি কালার? কমলা কালার, এটা হচ্ছে কমলা কালার, ক্যারোটিনয়েড হচ্ছে কমলা কালারের। আচ্ছা, ক্লোরোফিল আমরা জানি যে এটা সবুজ কালারের প্রোটিন ক্লোরোফিল। হিমোগ্লোবিন এটা কি? লাল কালারের প্রোটিন, রক্তরসে থাকে, মানে রক্তরসে বলছে আরবিসিতে থাকে, লোহিত রক্তকণিকাতে। মেটালো প্রোটিন, মেটাল মানে ধাতু, সাথে প্রোটিন, তার মানে প্রোটিনের সাথে সরল প্রোটিনের সাথে যদি একটা ধাতু থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি মেটালো প্রোটিন। যেমন সিডারোফিলিন সেলোপ্লাজমিন, সিডারোফিলিন সেলোপ্লাজমিন। ফসফোপ্রোটিন, ফসফো মানে ফসফেট গ্রুপ থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ হিসেবে, নন প্রোটিন পার্ট হিসেবে ফসফরিক অ্যাসিড থাকবে। যেমন দুধের ক্যাসিনোজেন এবং ডিমের ভাইটালিন। তো দুধের ক্যাসিনোজেনে এই এনজাইমটা থাকে, এটা আমরা আগেই পড়ে আসছি। আর ডিম হচ্ছে একটা ভাইটাল খাবার, এজন্য ডিমের যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ভাইটালিন। তো মনে করো যে দুধ ডিম খেয়ে একজন ফসফস করতেছে, যে ফোসফোস করে না রাগে, তো মনে করো তুমি তাকে জোর করে দুধ ডিম খাওয়াই দিয়েছো, সে রাগে ফোসফোস করতেছে। এই জন্য মনে রাখবো যে দুধ ডিমের যে প্রোটিনগুলো এগুলো ফসফোপ্রোটিন। আচ্ছা, ফ্ল্যাভোপ্রোটিন, ফ্ল্যাভো মানে ফ্ল্যাভিন যৌগ থেকে আসবে যে প্রোটিনগুলো, সেগুলো হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। যেমন ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা কি তোমার হচ্ছে মানে প্রোটিনগুলা সরল প্রোটিনের সাথে এটা যুক্ত থাকে আর কি, ফ্ল্যাভোপ্রোটিনে। একটা আছে লৌহ পোরফাইরিন প্রোটিন, এখানে আয়রন পোরফাইরিন যৌগ থাকে, এগুলো একটু রিডিং দিলেই হবে আপাতত। আচ্ছা, উদ্ভূত প্রোটিনের ভিতরে কি কি আছে, যারা হচ্ছে মানে আমাদের অন্যান্য প্রোটিন থেকে আসছে, যেমন হচ্ছে মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, এগুলো সব হচ্ছে উদ্ভূত প্রোটিন। মানে এরা নিজেরা কিন্তু হচ্ছে প্রোটিন হিসেবে তৈরি হয় না, এরা অন্যান্য সরল প্রোটিন বা যুগ্ম প্রোটিনের বিক্রিয়া টিক্রিয়া হয়ে আলটিমেটলি তৈরি হয়েছে, উদ্ভূত হয়েছে। মায়োসিন থেকে কি হয়েছে? মায়োসান। অ্যালবুমিন থেকে হয়েছে অ্যালবুমাস। আবার গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিনকে দুই ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। কি কি? প্রথম শ্রেণীর প্রোটিন যারা, তারা হচ্ছে আমাদের সবগুলা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে যেসব প্রোটিনে, ঠিক আছে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর যাদের ক্ষেত্রে সবগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, তারা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। এখন সবগুলা থাকে কিসে? মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন, এই যে টাইপের প্রাণীজ প্রোটিন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। আর উদ্ভিজ্জ প্রোটিন যারা আছে তারা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন, ঠিক আছে, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া। এখন একটা জিনিস মনে রাখবা যে ডিম এটা হচ্ছে সব থেকে পারফেক্ট প্রোটিন, কারণ এতে হচ্ছে সবগুলো অ্যামাইনো অ্যাসিড তো থাকেই, এবং সবগুলো অ্যামাইনো অ্যাসিড যত অনুপাতে থাকলে সব থেকে ভালো হয় তত অনুপাতেই থাকে। আচ্ছা, তো মোটামুটি আমরা প্রোটিনের মেইন পড়া পড়ে ফেলছি। প্রোটিনের কাজের ভিতরে আসে, প্রোটিন কি কাজ করে দেখো তো। গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোলাজেন গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সঞ্চিত পদার্থ হিসেবে থাকে এবং প্রয়োজনে শক্তি দেয়। কোষ, ঝিল্লি এবং অঙ্গাণু তৈরি করে। এই যে লিপোপ্রোটিন পড়ছিলাম না, সেল মেমব্রেন তৈরি করে। তারপরে এনজাইম কি করে? দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে ফাস্ট করে বা কমায়, যেমন রুবিস্কো। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, দেহকে রোগ মুক্ত রাখে। তাহলে অ্যান্টিবডি কি? ওয়ান টাইপ অফ প্রোটিন, এটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হরমোনের কি কাজ করে? হরমোন হচ্ছে আমাদের মানে শরীরে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন ইনসুলিন, তাহলে এটাও কি একটা প্রোটিন। হিস্টোন প্রোটিন হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডকে কার্যকর রাখে। কিছু প্রোটিন বিষাক্ত হয়, তা খেয়ে অনেক জীব মারা যায়, মানে সাপের বিষের প্রোটিন। তো সাপের বিষের প্রোটিনটা হচ্ছে তোমার মানে কি বলে অ্যান্টিভেনম তৈরিতে ব্যবহার করা হয় আর কি। তো ঘোড়ার শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে ওইগুলো হচ্ছে সাপের বিষের প্রোটিনের এই অ্যান্টি, মানে যদি সাপ হচ্ছে ঘোড়াকে কামড়ায় তাহলে হচ্ছে ঘোড়ার কিছু হয় না আসলে, কারণ ওর বডিতে সাপের বিষের প্রোটিনের অ্যান্টি প্রোটিন আছে, তো ওইখান থেকে অ্যান্টিভেনম তৈরি করা হয়। একটু জেনে রাখলে এইগুলা মোটামুটি পড়লেই হবে, ঠিক আছে। ইন্টারফেরন একটা কোষীয় প্রোটিন, এটা কি করে? ভাইরাসের আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইরাস যদি তোমার শরীরে অ্যাটাক করে সাথে সাথে কি তৈরি হবে? ইন্টারফেরন। আর পিগমেন্ট বা রঞ্জক হিসেবে থাকে, যেমন রোডোপসিন, তারপরে আরো অনেকগুলো তো পড়ছি, বিলি প্রোটিন, তারপরে হচ্ছে ক্যারোটিনয়েড, এগুলো তো পড়লাম, তাই তো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পড়ে ফেলছি। লাস্ট লাইনটা খেয়াল করো একটু, 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি পায়। তাহলে 1 গ্রাম প্রোটিনকে যদি তুমি ভাঙো তাহলে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাবা। 1 গ্রাম কার্বোহাইড্রেটকে যদি তুমি ভাঙো তাও 4 কিলো ক্যালোরি শক্তি পাবে। কিন্তু 1 গ্রাম লিপিডকে যদি তুমি ভাঙো তাহলে 9 কিলো ক্যালোরি শক্তি পাবে। তাহলে কার্বোহাইড্রেট ইস টু প্রোটিন ইস টু লিপিডের অনুপাতটা কত? 4:9, ঠিক আছে, মানে শক্তি প্রাপ্তির অনুপাতটা। জীবদেহে প্রোটিনের ভূমিকা, এখান থেকে তো আমরা মোটামুটি যা যা পড়ার মোটামুটি পড়ে ফেলছি। এখান থেকে এক্সট্রা যা যা পড়তে হবে সেটা হচ্ছে যে, সেটা আমি একটু দেখা দিই। এই কাজগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি একটু আগেই। এখান থেকে এক্সট্রা পড়তে হবে 10 আর 11 নম্বরটা। 10 নম্বরটা কি দেখো, যে মস্তিষ্কে এন্ডোরফিন নামক একটা ব্যথানাশক তৈরি হয়। এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে মস্তিষ্কে তৈরি হয়, এবং এটাকে আমরা ব্যথানাশক হিসেবে ইউজ করতে পারি, পেইন কিলার। যেমন অ্যাসপিরিন বা হচ্ছে নাপা, এগুলো তো নর্মাল ওষুধ, তাই না? কিন্তু মস্তিষ্কেই তৈরি হয় এন্ডোরফিন নামক একটা ব্যথানাশক। আর অতি সম্প্রতি একটা আবিষ্কার করা হয়েছে যে ঘুম আনয়নকারী একটা ফ্যাক্টর আছে, স্লিপিং ফ্যাক্টর বা এস ফ্যাক্টর, এটাও কিন্তু আসলে এক ধরনের প্রোটিন।
আচ্ছা, প্রোটিওমস বলে একটা জিনিস আছে যে কোনো কোষ, টিস্যু বা জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনকে একসাথে আমরা কি নামে ডাকতে পারি? প্রোটিওম বলতে পারি। এটা একটা কথা পড়ে রাখবা। আর হচ্ছে খাদ্য তালিকায় প্রোটিন শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। এগুলো আমরা পড়ে ফেলছি। ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে প্রাণীজ প্রোটিন, যাদেরকে আমরা অগ্রগামী বলবো। সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, যাদেরকে আমরা অনুগামী বলবো, যেমন ডাল। আচ্ছা, আদর্শ প্রোটিন কাকে বলছিলাম? ডিমকে, সব থেকে আদর্শ। তারপরে যদি কারো কথা বলতে হয় তাহলে সেটা হচ্ছে দুধ। ডিম, দুধ, এটা হচ্ছে সব থেকে বেশি আদর্শ। এরা হচ্ছে আদর্শ খাবার এই দুইটা। ডালেও মোটামুটি হচ্ছে তোমার ভালো পরিমাণে প্রোটিন আছে, বাট সবগুলো অ্যামাইনো অ্যাসিড আসলে নাই। আর খিচুড়ি যেহেতু চাল ডাল দুটো দিয়ে তৈরি, সো এটাতেও ভালো পরিমাণ প্রোটিন আছে, এটা একটু আমরা মনে রাখবো। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি পড়াশোনা আমাদের, প্রোটিনের পড়াশোনা আপাতত এই পর্যন্তই। তো আজকে আমরা এতটুকুই পড়াশোনা করব, প্রোটিনের অবধি। এইটুকুই আর কি দেখে রাখবো, এবং নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে লিপিড পড়াশোনা করবো। প্রোটিন এখানে আরেকটা লাইন তোমরা একটু দেখে রাখতে পারো যে উন্নত দেশগুলোতে ক্যালোরি 40% আর উন্নয়নশীল দেশগুলোতে 23% নাকি প্রাণীজ প্রোটিন থেকে আসে। একটু জাস্ট দেখে রাখতে পারো, রিডিং দিয়ে রাখবো, মুখস্থ করার কিছু নাই। এই ছক খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে পরিণত মহিলার, গর্ভবতী মহিলার, এটা একটু দেখে রাখতে পারো, এছাড়া লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, আর নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে।